আমাদের মতো সাধারণ ঘরের ছেলে যখন জীবনে অনেক বড় কিছু করে দেখানোর ক্ষমতা রাখে, ঠিক তেমনই অনেক বড় ঘরের ছেলেরাও গরিবের ছদ্মবেশে গরিবের সাথে মিশে গরিবের দুঃখকে ভাগ করে জীবন সংগ্রাম কাকে বলে সেটা উপলব্ধি করে। আজকের এই কাহিনীতে তোমরা অনেকেই নিজেকে খুঁজে পাবে। এই ছোট লোকের বাচ্চা, খাবার সার্ভ করতে এত সময় লাগে? খাবার রেডি করছিলি নাকি চেখে দেখছিলি? জানোয়ার একটা। সরি ম্যাম, আসলে খাবার রেডি হতে একটু সময় লেগেছে, তাই লেট হয়েছে। পরের বার এমন হবে না ম্যাডাম। তোর এই সরি শোনার জন্য আমরা এখানে বসে নেই, বুঝলি? আমাদের সময়ের কত দাম সেটা তোদের মতন ছোট লোকেরা বুঝবে না। মানালির কথা শুনে রাজ কোনো জবাব দিল না। নিশ্চুপ থেকে রাজ ও তার বান্ধবীর প্লেটে খাবার সার্ভ করে দিতে লাগলো। মানালি রাজের দিকে একটু অদ্ভুত দৃষ্টিতে তাকালো। রাজকে দেখে একটুও মনে হচ্ছে না এই ছেলেটা এখানকার ওয়েটার, বরং মনে হচ্ছে বিশাল বড় লোকের ছেলে। কারণ রাজের চলাফেরার ধরন অন্য, সকলের থেকে ভীষণ আলাদা। মানালি খানিক সময় রাজের দিকে তাকিয়ে থেকে রাজকে উদ্দেশ্য করে বলল, এই ছেলে, তোকে দেখে তো ভালো ঘরের ছেলে মনে হয়, এই ছোট কাজ করছিস কেন তুই? জি আসলে ম্যাম, আমরা খুব গরিব আর আমার অর্থের প্রয়োজন, আর অর্থের জন্যই আমি এই কাজ করছি। ও, দেখে যেমন মনে হচ্ছে সত্যি সেটা নাও হতে পারে। আচ্ছা শোন, আমাদের সাথে বসে পড়, আজ তুই আমাদের সাথে বসে খাবি। মানালির কথা শুনে রাজ তো চমকে গেছেই, সেই সাথে মানালির সকল বান্ধবীরাও চমকে উঠল। মানালি একটা ছোট লোক ছেলেকে তাদের সাথে বসে খাবার খেতে কি করে বলতে পারল? মানালির বান্ধবীরা এটাই বুঝতে পারছে না। মানালি রাজকে থ হয়ে থাকতে দেখে শান্ত গলায় বলল, আরে এত কি ভাবছিস? আমি বললাম তো আমাদের সাথে বসে খাবার খেয়ে নে, বিল আমি নিজেই দেব। কিন্তু ম্যাম। কোনো কিন্তু নয়, যেটা বলেছিস সেটাই করবি। তুই হয়তো জানিস না যে আমি কতটা ভালো মনের মানুষ। মানালি কথাটি বলতে রাজের হাত ধরে টেনে রাজকে নিজের পাশের সিটে বসালো। মানালি নিজের বান্ধবীদের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছে যে তারা সবাই শকড হয়ে আছে, কিন্তু মানালির মাথায় তো অন্য কিছুই চলছে। মানালি তার বান্ধবীদের দিকে তাকিয়ে চোখ মেরে তাদের কিছু একটা বুঝিয়ে দিল। মানালির চোখ মারা দেখে তার বান্ধবীদের মুখে এক রহস্যময় হাসি উকে দিল। রাজ যদিও এখানে খাবার ডেলিভারি করতে এসেছে, তবে এই রেস্টুরেন্টের সাথে রাজের পুরনো কিছু অতীত জড়িয়ে আছে। তাই ওয়েটার কম দেখে রাজ নিজেই মানালিদের টেবিলে খাবার সার্ভ করতে এসেছে। আর তারপর কি হলো দেখলেন তো। মানালির অনুরোধ রক্ষা করতে খানিকটা বাধ্য হয়ে রাজ মানালির পাশে বসলো। মানালি কিছু খাবার রাজের প্লেটে তুলে দিয়ে রাজকে খেতে বলল। রাজ ভালো মনে খাবারগুলো খেতে শুরু করতেই মানালির বান্ধবী সানিয়া মানালিকে উদ্দেশ্য করে বলল, এই মানালি, এই ছোট লোকদের একসাথে বসে খাওয়ানোর মানে কি? তুই কি আমাদের স্ট্যাটাস ভুলে গেছিস নাকি? আরে ছি ছি সোনিয়া, এমন করে কথা বলতে নেই। তোদের কথা শুনে এই বেচারা কষ্ট পাবে তো। কষ্ট পাবে নাকি ছাই পাবে? এই ছোট লোককে এখন এখান থেকে বিদায় নিতে বল, আমাদের সহ্য হচ্ছে না কিন্তু। সোনিয়া দেখ, বেচারা জীবনেও এত ভালো খাবার চোখে দেখেনি, আজ ওকে ওর মতন পেট ভরে খেতে দে। মাঝে মাঝে কিছু জিনিস ভিক্ষে হিসেবেও তো দিতে হয় নাকি? মানালির কথাটা শুনে রাজের মুখ থেকে খাবার যেন গলায় আটকে যায়। মানালির দিকে তাকিয়ে খানিকটা অবাক হচ্ছে রাজ। একটা মেয়ে ভালো মানুষের মুখোশে এতটা বাজে ট্রিট করতে পারে কারোর সাথে? তাছাড়া রাজ তো ইচ্ছে করে বলেনি খাবার খাওয়ার কথা। রাজ মানালির দিকে দৃষ্টিপাত করতেই মানালি রাজকে উদ্দেশ্য করে তুচ্ছতাচ্ছিল্যকর কণ্ঠে বলল, আহারে তুই বসে আছিস কেন? দেখছিস তো দিদিমণিরা কেমন বিরক্ত তোর উপর। তাড়াতাড়ি খেয়ে নে, পরে এইটুকুও কপালে জুটবে না। ম্যাম, আপনি আমায় অপমান করে কথা বলছেন কেন? আমি তো ইচ্ছে করে বসিনি, আপনি তো বরং আমায় জোর করে। রাজের কথা শেষ হওয়ার আগেই মানালি রাজের গালে একটা কষিয়ে চড় বসিয়ে বলল, বাহ বাহ, শালা কুত্তার বাচ্চা, দুটো খাবার পেটে পড়তেই দেখি তোর মধ্যে বড়লোকি ভাব চলে এসেছে। আমার মুখের ওপর তর্ক করার সাহস হলো কেমন করে তোর, জানোয়ার একটা। মানালির কথায় রাজ চুপসে গেল। অসহায় গরিব ছেলেদের সাথে বড় ঘরের লোকেরা হয়তো এমন করে থাকে। রাজ মাথাটা নিচু করে ফেলল। গলা শুকিয়ে গেছে তার। একটু জল যদি এখন সে পান না করতে পারে
তবে হয়তো মারা যাবে সে। মানালি রাজের জল তেষ্টা পেয়েছে বুঝতে পেরে দ্রুত রাজের দিকে জলের বোতল এগিয়ে দিয়ে তাচ্ছিল্যকর হেসে বলতে লাগলো, আহারে, জীবনেও হয়তো এমন খাবার গলা দিয়ে নামেনি ওর, তাই গলায় আটকে গেছে। এই নে, জল খেয়ে গলায় আটকে থাকা খাবার নামিয়ে নে, নয়তো সবাইকে বলতেও পারবি না যে আজকে এত দামি দামি খাবার খেয়েছিস তুই। যত সব ছোট লোক। মানালির হাত থেকে জলের বোতল রাজ মুখে তুলে নিতেই মানালির বান্ধবী প্রিয়া বলে উঠল, ছি, কি আনকালচার খ্যাত ছেলে রে বাবা, বোতলে মুখ ভরে দিয়ে জল খাচ্ছে। এই মানালি আর কি কি দেখবি তুই, আমার গা জ্বলে যাচ্ছে কিন্তু। উফ, তোরা একটু চুপ করবি? দেখছিস তো ছোট লোকের বড় লোকের খাবার হজম হচ্ছে না, ওকে গিলতে দে একটু। মানালির কথাটা শুনে রাজের আর বুঝতে বাকি থাকলো না যে তাকে এখানে অপমান করার জন্য বসানো হয়েছে। রাজ মানালির দিকে তাকাতেই রাজের পেছন থেকে কোট বুট পরা একটা লোক এসে রাজকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি এখানে বসে আছেন আর এই মেয়েগুলো আপনাকে এমন করে অপমান করছে আর আপনি তা সহ্য করছেন? দাঁড়ান, আমি এদের ব্যবস্থা নিচ্ছি। ওই লোকটার কথা শুনে এবং লোকটার পোশাক দেখে মানালি ও তার বান্ধবীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারা সবাই কৌতূহলী হয়ে একবার লোকটার দিকে আর একবার রাজের দিকে তাকাচ্ছে। এই ধনী লোকটা এসে রাজকে কেন স্যার বলল, কিছুই তো বুঝতে পারছে না তারা। রাজও খানিকটা অপ্রস্তুত হয়ে লোকটাকে উদ্দেশ্য করে বলল, এই কি বলছেন আপনি? আমায় স্যার বলে ডাকছেন কেন? আমি এই রেস্টুরেন্টে খাবার ডেলিভারি করতে এসেছি, আমি কোনো স্যার নই। এসব কি কথা বলছেন স্যার? আপনি এই রেস্টুরেন্টের ডেলিভারি বয়? এটা কি করে হবে? আপনি চাইলে 1 মিনিটে এই রেস্টুরেন্ট কিনে নিতে পারেন। আপনি কেন নিজের সত্যি বলছেন না? লোকটার কথায় রাজ চুপসে গেল। রাজের চেহারার মাঝে স্পষ্ট ঘামের ছাপ ফুটে উঠেছে। রাজ রীতিমতো ঘেমে ভিজে গেছে। রাজ লোকটার দিকে তাকিয়ে চোখ রাঙানি দিতেই লোকটা রহস্যজনকভাবে দ্রুত টেবিলের সামনে থেকে চলে যায়। লোকটা চলে যেতেই রাজ মানালির দিকে দৃষ্টিপাত করলো। মানালি এখনো থ হয়ে আছে। এই লোকটা এসে রাজকে স্যার কেন বলল? আর লোকটাকে দেখেও তো বেশ ধনী বলেই মনে হলো। তবে কি আছে এই রাজের আড়ালে? কোনো কোটিপতি হয়ে ছদ্মবেশ ধারণ করে আছে নাকি নাকি অন্য কোনো রহস্য? আর তাছাড়াও কোটিপতি হয়ে ছদ্মবেশ কেউ কেন ধারণ করবে? আর একটা কোটিপতি হয়ে এমন ডেলিভারি বয় এসেছে, কেউ কি লোকের অপমান সহ্য করে নাকি? মানালির মাথায় সবটা জটলা পাকিয়ে যাচ্ছে। কিছু সময় পর মানালির ঘোর কাটলো। মানালি এটাকে নর্মালি নিল। রাজের দিকে তাকিয়ে তাচ্ছিল্যকর কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখ দেখ, এই ছোট লোকের বাচ্চাকে ওই লোকটা ভুল করে স্যার বলে ডাকছে বলে কি খুশি যত সব ছোট লোক। তাই তো দেখছি, কিন্তু এত বড় ভুল ওই লোকটা করলো কেমন করে? আর কেমন করে করবে? এই ছোট লোককে দেখে তো যে কারোর মনেই হবে কোটিপতি। আসলে যে ফকিরপতি সেটা তো আর সবাই জানে না, তাই ভুল করেছে। তাই হবে। দেখ দেখ, ছোট লোকটাকে দেখ। স্যার ডাক শুনে খুশিতে মনে হচ্ছে গদগদ হয়ে গেছে। কাকের ময়ূর হবার শখ। তা যা বলেছিস, এই ছোট লোক বলে স্যার ডাক শুনে খুশি হয়েছে তো? মানালি কথাটা বলে তার বান্ধবীর সাথে রাজকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। রাজ মানালির এমন কথা শুনে আর ঠায় বসে থাকতে পারল না। এর আগেও রাজকে অনেক অপমান করেছে, তবে তাদের অপমানে গা ভাসায়নি রাজ। এই প্রথম মানালির কথাগুলো যেন রাজের বুকে এসে আঘাত করছে। রাজ সহ্য করতে পারছে না কিছু। গরিব হয়ে জন্মানোই কি পাপ? বড়লোকেরাই মানুষ হয় আর গরিবেরা কি তাদের হাতের খেলার পুতুল? তোরা কি মানুষ নয়? রাজ আপন মনে কথাটা ভাবতেই মানালির সামনে উঠে দাঁড়ালো। মনের মধ্যে আঘাত নিয়ে হনহন করে রাজ মানালির সামনে দিয়ে চলে যায়। মানালি রাজকে পেছন থেকে আর কি ডাকবে? মানালির ইচ্ছে ছিল একটা ডেলিভারি বয়ের সাথে মজা করার, সে করে নিয়েছে ইচ্ছে মতো। এখন আর রাজকে দরকার নেই। মানালি রেস্টুরেন্টে বিল দিয়ে নিজের বাড়ি চলে যায়। রাজও কিছু সময় রেস্টুরেন্টে থেকে অতঃপর নিচের ছোট্ট ভাড়ার বাড়িতে চলে যায়। রাতের খাবার খেয়ে রাজ আপন মনে মানালির কথাগুলো ভাবতে লাগলো। বড়লোক হয়ে মানুষ নিজের আশেপাশে থাকা লোকজনদের আর মানুষ ভাবে না। মানালিকে না দেখলে হয়তো সেটা বোঝা হতো না আজ। সকালে ঘুম থেকে উঠে রাজ ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে রুমে আসতেই রাজ দেখতে পায় বিছানার ওপর তার খাবার রাখা আছে। আজকে অনু কোনো কথা রাজের সাথে না বলেই খাবার রেখে চলে গেছে।
অনু তো কখনো এমন করে না, আজ হঠাৎ এমন করলো কেন? রাজ কিছু সময় ঝিম ধরে থেকে অনুর কথা ভাবলো, অতঃপর ভাবনা বাদ দিয়ে খাবার খাওয়া শুরু করলো। একটু পরে আবার খাবার ডেলিভারি দিতে যেতে হবে তাকে। রাজ মুখে খাবার তুলতেই কোথা থেকে যেন অনু এসে রাজকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলতে লাগলো, আমি খাবার দিয়ে চলে গেছি আর আপনিও খাবার খেতে বসে পড়লেন। তো খাবার দিয়েছো, খাবো না? তাছাড়াও আমার আবার কাজ আছে, আর তাই বিলম্ব করলাম না। হ্যাঁ, আপনার কাজ তো লোকের খারাপ কথা সহ্য করা। আর কি কাজ আছে আপনার? আমি এত করে বললাম এসব কাজ ছেড়ে দিন, অন্য কোনো কাজ করুন, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শোনেন না। অনুর কথার বিপরীতে রাজ মুচকি হাসি দিল। কোনো প্রত্যুত্তর করলো না রাজ। আর কি বা বলবে? পাগলি মেয়েটা সব সময় রাজকে নিয়ে চিন্তা করে। রাজের জন্য সব সময় খাবার রেডি করে দেয় অনু। অনুর সাথে রাজের তেমন কোনো বিশেষ সম্পর্ক না থাকলেও অনু যেন রাজকে নিয়ে সব সময় ব্যস্ত থাকতে চায়। তবে রাজ অনুকে বারবার বারণ করে রাজকে নিয়ে চিন্তা না করতে, তবে সেটা বোধ হয় অনুর কানে পৌঁছায় না। রাজের ঠোঁটের কোণে মুচকি হাসির ঝলক দেখে অনুর অভিমানটা আরও বেড়ে গেল। অনু রাজের পাশে এসে বসে পড়ে রাজকে উদ্দেশ্য করে আবারও গাল ফুলিয়ে বলতে লাগলো, আমি কিছু কথা বলেছি, কারোর কি কানে গেছে আমার কথাটা? এই সকাল সকাল কি শুরু করলে? আমার কাজ আমি করি, যার ভালো লাগবে ভালো বলবে, আর যার ভালো লাগবে না সে তার মতোই থাকবে। আমি কষ্ট করে পরিশ্রম করে অর্থ উপার্জন করি। অর্থ উপার্জন করার কি আর কোনো মাধ্যম নেই নাকি? এই কাজটা না করলে কি এমন পাপ হবে শুনি? আমার প্রিয় কাজ এটা, আমি এই কাজ ছাড়া থাকতে পারবো না। তবে আর কি, শুনুন লোকের বাজে কথা। আমি আর কি বলবো? আমার কথা তো কোনো মূল্যই নেই আপনার কাছে। করুন, যা ইচ্ছে হয় করুন। লোকে যা বলার বলুক, লোকের কথায় আমার কিছু আসে যায় না। এখন আমার খাওয়া শেষ, আমি আসছি, কেমন? জি, সাবধানে যাবেন আর সাবধানে কাজ করবেন। ঠিক আছে। রাজ রুম থেকে বেরিয়ে নিজের সাইকেল করে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। রাজের এই কাজটা মোটেও কোনো ছোট কাজ হতে পারে না। মানুষের বাড়িতে কষ্ট করে খাবার পৌঁছে দেওয়া কি সহজ কাজ নাকি? লোকের সেবা করাটা রাজের কাছে শান্তির কাজ। এই কাজ ছেড়ে রাজ ভালো থাকতে পারবে না। রাজ সাইকেল নিয়ে খাবার ডেলিভারি করতে বেরিয়ে পড়ল। এই রোদের মধ্যে সাইকেলে করে খাবার ডেলিভারি করাটা মোটেও সহজ কাজ নয়। এসির মধ্যে থাকার পরও যখন লোডশেডিং হয় তখন আমাদের শরীরের অবস্থা বেজায় নাজেহাল হয়ে যায়। আর সেখানে আমাদের চারপাশে যত দিনমজুর আছে, রিক্সা ড্রাইভার আছে বা খাবার ডেলিভারি বয়ের কথাই বলি না কেন, ওরা তো রোদে পুড়ে আমাদের জন্য খাবার নিয়ে আসে। এত কষ্টের পরও আমরা প্রায় সব সময় এইসব লোকেদের সাথে বাজে ব্যবহার করে থাকি, যেটা করা সত্যি আমাদের উচিত নয়। রাজ সাইকেল চালিয়ে রোদের মধ্যে খাবার ডেলিভারি করতে বেরিয়ে গেছে। সাইকেল চালানোর মতো শক্তি যেন রাজের শরীরে নেই। রাজ খাবার দিতে একটা জায়গায় পৌঁছালো, দেখলো এটা একটা ক্লাবের সামনে। হঠাৎ ওই ডেলিভারি বয়, তুই কি খাবার এনেছিস? তাড়াতাড়ি বের কর। দেখেন ভাইয়া, এই খাবারগুলো অন্যের অর্ডার করা, এইগুলো আপনারা নিয়ে নিলে এই সব দাম আমায় দিতে হবে। সালা ভিখারি, ফাটা জামা প্যান্ট পরে খাবার দিতে এসেছিস? আর একটাও কথা বললে তোর জামা প্যান্ট সহ খাবারের ব্যাগটাও ছিঁড়ে ফেলবো। দেখেন ভাইয়া, প্লিজ আমায় যেতে দিন, না হলে আজকে খাবার দিতে দেরি হওয়ার জন্য আমায় কাজ থেকে বের করে দেবে। পাশে অনেক লোক জড়ো হয়ে আছে, কিন্তু কেউই রাজের পক্ষ নিয়ে কিছু বলছে না। সবাই তামাশা দেখছে। আর রাজ মনে মনে ভাবছে, এ কেমন দুনিয়া যেখানে গরিবের পাশে কেউ থাকে না। হঠাৎ কোথা থেকে চারটে কালো গাড়িতে করে প্রায় 12 জন রাজের সাথে ঝামেলা করা ছেলেগুলো খুব মারধর করে নিমেষেই সেখান থেকে চলে গেল। পাশে থাকা লোকগুলো অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে রইল। কেউ কিছুই তেমন বুঝতে পারল না। রাজ সাইকেল নিয়ে এগিয়ে চলছে, ঠিক এমন সময় আচমকা রাজের সামনে একটা বড় প্রাইভেট কার চলে আসে। রাজ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কোনো মতে সাইকেল থেকে অন্যদিকে সাইড করলো, তবে তাতে খুব একটা লাভ হয়নি। সামনে থাকা প্রাইভেট কারের বাম্পারের সাথে রাজের সাইকেলে সে সজোরে ধাক্কা মারে, আর সাথে সাথেই রাজ নিজের সাইকেল থেকে পড়ে যায়। রাজের হাত ও পায়ের কিছু অংশ খুব বাজেভাবে ছেড়ে গেছে, রক্তও বেরিয়ে পড়ছে। রাজ রাস্তায় বসে আছে। গাড়ির বাম্পার ভাঙার শব্দ পেয়ে গাড়িটা থেমে যায়। রাজ গাড়ির দিকে তাকিয়ে আছে। রাজকে দেখতে পেল গাড়ি থেকে নেমে এলো একটা মেয়ে। মেয়েটিকে দেখে রাজের চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। মেয়েটি রাজকে দেখে চরম বিরক্তি নিয়ে রাজের দিকে এগিয়ে আসতে লাগলো।
হ্যালো বন্ধুরা, গল্পের মাঝে একটা ছোট্ট প্রশ্ন তোমাদের জন্য রেখে যাচ্ছি। ধরো তোমাদের প্রেমিক অথবা প্রেমিকা বা যাদের এখনো হয়নি, যদি মনের মতো মানুষকে কাছে পেয়ে যাও, তাহলে তাকে প্রপোজ করার জন্য কি বলবে সেটা অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে লিখে জানাও। তো চলো আবার গল্পে ফিরে যাচ্ছি, ততক্ষণে কমেন্টস বক্সে কিন্তু জানাতে ভুলো না। মেয়েটি রাজকে দেখে চরম বিরক্তি নিয়ে রাজের দিকে এগিয়ে আসতে লাগলো। এ মেয়েটার কেউই না, বরং মানালি। মানালিকে দেখে রাজের সেই রেস্টুরেন্টের কথা মনে পড়ে গেছে। মানালি রাগে আর চরম বিরক্তি নিয়ে রাজের সামনে এসে মুখ গোমড়া করে ভীষণ কর্কশ কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না? দিলি তো আমার গাড়ির বাম্পার ভেঙে। এখন এটার জরিমানা কে দেবে শুনি? সরি ম্যাম, ক্ষমা করে দিন, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। আপনার গাড়িটাই আচমকা আমার সাইকেলের সামনে চলে এসেছে, আর তাই জন্যই খেয়াল করতে পারিনি। বাবা, দারুণ বললি তো। একেই তো নিজেই আমার গাড়িতে এসে ধাক্কা দিলি, আবার বলছিস আমাদের নাকি দোষ? ম্যাম, আমার কথাটা আপনি বিশ্বাস করুন, আপনার ড্রাইভার হর্ন না দিয়েই আমার সামনে চলে এসেছে। আমি ইচ্ছে করে কিছু। রাজ কথাটা শেষ করার আগেই মানালির রাগে গজগজ করতে করতে রাজের সামনে এসে সজোরে রাজের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাজ কিছু বুঝে ওঠার আগেই তার সাথে এমন একটা কিছু ঘটে যায় সে ভাবতেও পারেনি। রাজ গালে হাত দিয়ে মানালির দিকে অনুনয়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। মানালি এখনও রাজের ওপর রেগে আছে। মানালি রাগে ফুঁসতে ফুঁসতে রাজকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলতে লাগলো, যত সব ছোট্ট লোকের বাচ্চাগুলো আমার গাড়ির নিচেই মরতে আসে, এদের জন্য বাঁচাও মুশকিল হয়ে গেছে। মানালি কথাটা বলতেই নিজের গাড়িতে গিয়ে উঠে পড়ল। ওইদিকে রাজ গালে হাত দিয়ে এখনো রাস্তায় পড়ে আছে। মানালি গাড়ি নিয়ে চলে যায়। রাস্তার পাশে থাকা এতগুলো মানুষ কেউই মানালির এমন অন্যায়ের কোনো প্রতিবাদ করেনি, আর না রাজের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মানালি চলে যেতেই রাজ আপন মনে বলে উঠল, হায় রে দুনিয়া, মানুষ বলে আজ নিজেকে দাবি করতেও লজ্জা লাগছে। একটা মানুষ হয়ে অন্য মানুষকে ছোট করে কি করে কেউ? টাকা সত্যি মানুষকে মানুষ থেকে পশুতে পরিণত করে। একটা দরিদ্র পরিবারে জন্মানো যেন ওই উঁচু শ্রেণীর মানুষগুলোর কাছে পাপের থেকেও কোনো অংশে কম না। কারণ গরিব হয়ে জন্মগ্রহণ করা মনে হয় এই সমাজের সকল অবহেলা, লাঞ্ছনা একাই ভোগ করতে হয়। রাজ কথাগুলো ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলল। রাস্তা থেকে একটু কষ্ট করে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই রাজ বুঝতে পারল সে উঠতে পারবে না। পায়ে ভীষণ লেগেছে তার। রাজকে একটু সাহায্য করার জন্য আশেপাশে এখন আর কেউ দাঁড়িয়ে নেই। রাজ নিজের সাইকেলের ওপরে কোনো মতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। সাইকেলের অবস্থা ভীষণ খারাপ। সামনের চাকার রিং ভেঙে বেঁকে গেছে। সামনের চাকাটা বদলে নিতে হবে, তা না হলে এই সাইকেল আর চলবে না। রাস্তার সাইকেলটা একটা মেরামতের দোকানে পাঠিয়ে দিয়ে বাড়ি চলে এলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাজ, পায়ে একটুও শক্তি নেই। কপালের এক পাশ থেকে রক্ত বেরিয়ে পড়েছে। মাথায় অসহ্য যন্ত্রণা করছে রাজের। রাজ বাড়ি এসে নিজের রুমে ঢুকে ফ্রেশ হতে চলে যায়। রাজ ফ্রেশ হয়ে এসে রুমের বাইরে আসতেই চমকে উঠল। রাজ দেখতে পেল তার রুমে অনু চলে এসেছে। অনুর রুমের গেটের সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে আছে। রাজ আচমকা অনুকে দেখে একটু কাপা গলায় অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ও অনু, তুমি হঠাৎ করে আমার রুমে, কিছু কি বলবে? বলার মতো কোনো শব্দ আমার মুখে নেই, শুধু জানতে চাইছি এই অ্যাক্সিডেন্ট কখন হয়েছে? একটু আগেই, আর দেখতে পাইনি, তাই সাইকেল নিয়ে ধাক্কা মেরে দিয়েছি। একটু লেগেছে, ঠিক হয়ে যাবে। ডাক্তার দেখিয়েছে? এমনি এমনি কি করে ঠিক হবে? ডাক্তার দেখানোর মতো টাকা আমার কাছে নেই, আর গরিব মানুষদের ডাক্তার লাগে না। বিধাতা এমনি এমনি ঠিক করে দেবে। তাছাড়া গরিবদের কি আর এত সহজে মরণ আছে নাকি? আপনি আসলেই সব সময় বেশি কথা বলেন। এখন জামা খুলুন, আমি দেখছি কি করা যায়। আবার জামা খুলতে হবে কেন? বললাম তো এমনিতেই ঠিক হয়ে যাবে। না, এমনিতে ঠিক হবে না। যেটা বলেছি সেটাই করবেন, তা না হলে আমি কিন্তু আরো জোর করতে জানি। সো এটা ভুলে যাবেন না। অনু কথাটা বলেই রাজের জন্য গরম জল করতে চলে যায়। রাজও বাধ্য ছেলের মতো নিজের জামাটা খুলে টেবিলের ওপর রাখলো আর ওপর হয়ে শুয়ে পড়ল। পিঠের মধ্যে একটু বেশি লেগেছে, আর হাতে পায়ে তো আরও বেশি। আজকের এই অ্যাক্সিডেন্টটা রাজের একদিনের ইনকাম বন্ধ করে দিল। রাজ বিছানায় শুয়ে আছে। কিছু সময়ের মধ্যে অনু গরম জল নিয়ে চলে এলো। গরম জল রাজের পাশে রেখে একটা রুমাল ভিজিয়ে রাজের পিঠে গরম সেক দিতে লাগলো।
ভীষণ আরাম লাগছে রাজের। রাজ চোখ বন্ধ করে গরম শেক নিচ্ছে। অনু শেক দিতে দিতে রাজকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলতে লাগলো, নিজের খেয়াল রাখবেন না ঠিক মতো করে। আমি তো আর সারা জীবন সেবা করার জন্য আপনার কাছে থাকবো না। আমি তো আমার খেয়াল ঠিক মতোই রাখি, আজ একটু ভুল হয়ে গেছে। এসব কথা বলে কোনো কাজ হবে না। আমি জানি আপনি নিজের কি কেয়ার করেন, অযথা মিথ্যা কথা বলবেন না। ঠিক আছে, হয়েছে তো, আর অসাবধানতায় চলবো না আমি, ঠিক আছে এবার? সে আপনি আপনার ইচ্ছে মতো চলাফেরা করুন, আমি আর কদিন আছি, তারপর দেখব নে কে আপনার সেবা করে। রাজ আর অনুর সাথে তর্ক করলো না। অনু রেগে আছে, তাই এখন ওর সাথে তর্ক করলে কথা বাড়বে, কমবে তো নাই না। রাত চুপটি করে শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করলো। ওইদিকে মানালি নিজের গাড়ি কলেজে আসতেই সানিয়া আর তার বান্ধবীরা এসে মানালির গাড়ির অবস্থা দেখে মানালিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মানালি, গাড়ির একই হাল করেছিস, আজকে কাকে আবার উড়িয়ে দিয়ে এলি? উড়িয়ে দিয়ে আসতে পারলে শান্তি পেতাম, উড়াতে পারলাম আর কই। ওমা, এসব কী ধরনের কথা বলছিস তুই? এসব বলিস না, বিধাতা সবাইকে ঠিক রাখো। আর রেখেছে জানিস, আজও ছোটলোক ডেলিভারি বয়ের বাচ্চাটা আমার গাড়ির সামনে চলে আসছে। ওর কারণে আমার গাড়ির বাম্পার ভেঙে গেছে। ইচ্ছে করছিল ওকে আমি। কোন ডেলিভারি বয়? ওই যে ওই দিনের রেস্টুরেন্টের ছেলেটা নাকি? হ্যাঁ, ওই ছোট লোকটাই। দিয়েছি গালে একটা চড় বসিয়ে। আমার গাড়িতে এসে ধাক্কা মেরে আমার সাথেই তর্ক করা। ওই ছোট লোকটা আমায় রাস্তার মধ্যে অপমান করেছে। ইচ্ছে করছে ওকে পিষে ফেলি। মানালির কথাটা শুনে সানিয়া আর মানালির বাকি বান্ধবীদের ভীষণ রাগ উঠে গেল। মানালিকে অপমান করার মানে তাদেরকেও অপমান করা। মানালি তার বান্ধবীদের সামনে ন্যাকা কান্না কাঁদতে লাগলো। মানালির চোখে এই মিছক জল দেখে সানিয়া রেগে গিয়ে মানালিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মানালি, দুঃখ করছিস কেন? তোকে অপমান করেছে এই ছোট লোকের বাচ্চাটা। তোকে অপমান করা মানে আমাদেরকে অপমান করা। আমরা এর প্রতিশোধ নিব। কেমন করে নিবি? ওই ছোট লোকটাকে পাবি কোথায়? ওকে পাবো কেন? ও নিজে আমাদের কাছে আসবে অপমানিত হতে। ওর জায়গাটা ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। তাই দিবি? ওই ছোট লোকটা আমায় কান্না করিয়েছে, ওকে ওর জায়গাটা দেখিয়ে দিতেই হবে। ওয়েট, তুই ক্লাসে চল, ক্লাস শেষে আসল মজা হবে, তুই প্রস্তুত থাক। তা না হয় ঠিক আছে, কিন্তু কি করবি তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বুঝতে হবে না, সারপ্রাইজ দিব তোকে, ওয়েট। সানিয়ার কথা শুনে মানালি ভাবনার মধ্যে পড়ে গেল। সোনিয়া কি করতে চলেছে? তাছাড়া ওই ছোট লোকের বাচ্চাটারে সোনিয়া কোথা থেকে পাবে? আমার মাথা কিচ্ছু কাজ করছে না। মানালি, এসব বাদ দে, যা হওয়ার দেখা যাবে। মানালি আপন মনে নিজেকে সান্ত্বনা দিয়ে চলে যায় ক্লাস করতে। ক্লাস শেষ করেই দেখা যাবে আসল ঘটনা কি। মানালি ক্লাসে এসে মন দিয়ে ক্লাস করতে লাগলো। ওইদিকে সানিয়া সব কিছু প্ল্যান মতো করলো। এখন অপেক্ষা ধামাকা হবার। ক্লাস শেষ হতেই মানালি ক্লাসরুম থেকে বেরিয়ে সানিয়াকে খুঁজতে লাগলো, কিন্তু সানিয়াকে পাচ্ছে না কোথাও মানালি। এক মুহূর্তের জন্য মানালির মনে হচ্ছে হয়তো সানিয়া পায়নি রাজকে, আর পাবেই বা কেমন করে? ওই ছোট লোকের সাইকেল আর ওই ছোট লোকটাও তো আঘাত পেয়েছে। এই শরীর নিয়ে আর এখানে আসবে না রাজ। মানালি রাজের কথা ভাবতেই একটা বাঁকা হাসি দিল। মানালিকে ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকতে দেখে মানালির বান্ধবী সানিয়া দৌড়ে চলে আসে মানালির কাছে। মানালির কাছে এসে সানিয়া মানালিকে উদ্দেশ্য করে বলল, এই, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? তোকে না বলেছি নিচে আসতে? আমি নিচেও গিয়ে দেখেছি, তোরা তো ছিলি না। তা প্ল্যান মতো সব করেছিস তো? তার বলতে, আচ্ছা এখন তাড়াতাড়ি চল, সারপ্রাইজটা তো তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা চল চল, গিয়ে দেখি কি সারপ্রাইজ আমার জন্য রেডি করছিস। মানালি সানিয়ার সাথে হাসতে হাসতে চলে যায় ক্যাম্পাসের বাইরে। ক্যাম্পাসে কোনো ধরনের ঝামেলা করা যাবে না, কারণ ক্যাম্পাসে কোনো ধরনের ঝামেলা করলে প্রিন্সিপাল এসে পানিশমেন্ট দেবে। তাই মানালি ও তার বান্ধবীরা আলাদা করে একটা জায়গা ঠিক করলো। মানালি ক্যাম্পাসের বাইরে একটা জায়গায় বসে অপেক্ষা করছে। মানালির মনে হচ্ছে রাজ আসবে না, কারণ এমন অবস্থা নিয়ে কেউ কাজে আসবে সেটা ভাবাটাই বোকামি। মানালি তার বান্ধবীর সাথে কথা বলছে, কিছু সময় পর আচমকা মানালির চোখ পড়ল রাস্তার দিকে। রাস্তার দিকে তাকাতেই মানালির চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। মানালি খানিকটা অবাক হয়ে যায় দৃশ্যটা দেখে। মানালি দেখতে পেল রাস্তার আগেই সাইকেল নিয়ে ঠিক চলে আসছে, আর তাকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি তার।
মানালি বুঝতে পারছে না এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর রাজের কিছু হলো না কেমন করে। রাজের কপালে তো একটা আঘাত ছিল, আর হাতে পায়েও আঘাত ছিল। এত আঘাতগুলো নিয়ে এখানে আবারও সে কেমন করে এলো, তাও আবার সুস্থ। রাজকে সুস্থ দেখে মানালি মোটেও খুশি হয়নি। মানালির মাথা গরম হয়ে গেল রাজকে দেখে। সানিয়া রাজকে আসতে দেখে মানালিকে উদ্দেশ্য করে বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, ওই দেখ মানালি, ছোট লোকের বাচ্চাটা আসছে। এবার খুশিতে তুই? এবার কি আসল খেল দেখিয়ে দিয়ে আয় তো। আমি একা যাব? তাছাড়াও তো আমাকে অপমান করেছে, এখন আবার যদি আমায় অপমান করে? ওর ঘাড়ে কটা মাথা আছে যে আমাদের সামনে তোকে কিছু বলবে? আর ওকে এখানে ডেকে নিয়ে এসেছি তো তোর অপমানের প্রতিশোধ নিতেই। যা গিয়ে মন ভরে অপমান করে আয়। ঠিক আছে, যাচ্ছি। আমি একটা কথা বুঝতে পারছি না, এই ছোট লোকদের শরীরে রক্ত মাংস বলে কিছুই কি আছে? অ্যাক্সিডেন্ট করেও এখানে নাচতে নাচতে চলে এসেছে দেখছি। আজব পাবলিক। মানালি কথাটা বলতেই তাচ্ছিল্যকর হাসি নিজের ঠোঁটের কোণে এঁকে নিল। রাজ নিজের সাইকেল নিয়ে মানালির সামনে এসে সাইকেল থামালো। মানালি রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজ মানালির দিকে চোখ তুলেও তাকাচ্ছে না। রাজ সাইকেল থামিয়ে নিজের ব্যাগ থেকে খাবার বের করে মানালির হাতে দিতে মানালি রাজকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর কণ্ঠে বলতে লাগলো, তা আপনার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো মিস্টার রাজ সাহেব? জি ম্যাম, আমাদের গরিবদের কখনো অসুবিধা হয় না। সেটাই তো দেখছি। আমি বুঝতে পারছি না বিধাতা তোদের শরীরে কি দিয়ে বানিয়েছে। একটু আগেই অ্যাক্সিডেন্ট করে এসে এখন আবার খাবার ডেলিভারি করতে নেমে পড়েছিস। কি করব ম্যাম, আমরা গরিব। যদি একদিন কাজ না করি তো টাকা পাবো না, আর আমরা টাকা না পেলে খেতে পাবো না, তাই চলে আসি। বলতে হবে তোর পিঠে মেরুদণ্ড নেই। এত অপমান সহ্য করার পরও ঠিক কুকুরের মতো লেজ বাঁকা করে চলেই এসেছিস দেখছি। ম্যাম, এসব কথা বলবেন না প্লিজ। আমি আপনার অর্ডার করা খাবার নিয়ে এসেছি, দয়া করে পেমেন্ট দিন, আমার যেতে হবে। পেমেন্ট তো দেবই ছোট লোকের বাচ্চা। তোর কি মনে হয় আমরা টাকা ছাড়াই খাবার অর্ডার করেছি? সবাইকে নিচের মতন মনে করিস নাকি? রাজ মানালির কথার বিপরীতে কোনো শব্দ করল না। রাজ বুঝতে পারছে মানালি এখানে তাকে ডেকেছে অপমান করার জন্য, কিন্তু রাজ নিজেও জানতো না মানালির খাবার ডেলিভারি করতে তাকে পাঠানো হয়েছে। রাজ আগে জানলে জীবনেও আসতো না। রাজ এমনিতেই অসুস্থ শরীর নিয়ে বিছানায় পড়েছিল। হেড অফিস থেকে রাজকে জরুরিভাবে ডাকা হয়। রাজ যদিও বসকে বলেছিল সে অসুস্থ, তবে টাকা তো লাগবেই তার, তাই নিজের পেটের তাগিদে সে বেরিয়ে আসে বাড়ি থেকে। এখানে আসার পর রাজ বুঝতে পারে মানালি জেনে শুনে রাজকে এখানে এনেছে। রাজ বুঝতে পারে না মানালির সাথে তার কিসের শত্রুতা আছে। মানালি সব সময় রাজের পেছনে কেন পড়ে থাকে? রাজ তো গরিব ছেলে, নিজের কাজ করে নিজের পেট চালায়। মানালির কোনো ক্ষতি তো রাজ করেনি, তবে কেন মানালি রাজকে সহ্য করতে পারে না? সব সময় রাজকে অপমান করে চলে। কিছুতেই বুঝতে পারছে না রাজ। রাজ মানালির দিকে খাবার এগিয়ে দিতেই মানালি খাবার হাতে নিয়ে বক্স ওপেন করলো। রাজ নিশ্চুপ হয়ে আছে। মানালি খাবারটা মুখে নিতেই রাজ মানালিকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো, ম্যাম, খাবারটা খাওয়ার আগে আমার পেমেন্টটা দিয়ে দিন, আমায় যেতে হবে। এই তোদের ব্যবহার এমন কেন? আমি খাবার অর্ডার করেছি, সুতরাং আমি খেয়ে দেখবো না বাসি খাবার নাকি টাটকা খাবার? আমায় টেস্ট করে দেখতে হবে তো আগে। ম্যাম, ক্ষমা করবেন, রেস্টুরেন্টে যেমন খাবার থাকে আমরা ওখান থেকে তেমনই খাবার আনি, আর আমাদের খাবারগুলো যথেষ্ট ফ্রেশ। আপনি পেমেন্ট করে তারপরে খাবেন প্লিজ ম্যাম। ফ্রেশ নাকি খারাপ সেটা তো এখনই বুঝতে পারবো, আর তুই আমার সাথে আর একবার তর্ক করলে তোর খবর আছে। মানালি কথাটা শেষ হতে না হতে প্রিয়া চলে আসে। প্রিয়া মানালিকে রাজের সাথে তর্ক করতে দেখে মানালিকে উদ্দেশ্য করে বলল, এই মানালি, কি হয়েছে? ডেলিভারি বয়ের সাথে কি নিয়ে তর্ক করছিস? আরে দেখ না, বাসি খাবার নিয়ে এসেছে। আমি টেস্ট করতে চাইছি বলে আমার সাথে বাজে ব্যবহার করছে এই ছেলেটা। হোয়াট? একটা ছোট লোক ছেলে নাকি তোর সাথে বাজে ব্যবহার করে? তুই সেটা মুখ বুজে সহ্য করছিস? দে না, দে ওর গালের উপরে হাতের ছাপ বসিয়ে দে। তাই দিতে হবে, কিন্তু জানিস তো আমি গরিবদেরকে কতটা ভালোবাসি। ওদের সব সময় খুব সম্মান করি বলেই ওরা আমার সাথে বাজে ব্যবহার করে, বুঝলি? থাক দোস্ত, তুই কষ্ট পাস না। নে, টেস্ট করে দেখ কেমন হয়েছে খাবারটা। যদি খারাপ হয় তাহলে আজ এই ছেলের খবর আছে। তাই করছি।
বড় বড় কথা বলা এখনই বের করছি। মানালি রাজের সামনে খাবারের প্যাক খুলে খাবার বের করে খেতে লাগলো। রাজ এতবার বুঝিয়ে বলল যে পেমেন্ট করে খেতে, কিন্তু মানালি কোনো কথা শুনলো না। জোর করে খাবার খেতে লাগলো। মানালি বক্স থেকে খাবার মুখে নিতেই মানালির মুখের রং বদলে যায়। মানালির চোখ মুখ একদম বুজে আসছে মনে হচ্ছে। রাজ বুঝতে পারলো না মানালির চোখ মুখ হঠাৎ করে এমন হয়ে আসলো কেন। মানালির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে রাজ তাকাতে মানালি নিজের মুখের খাবার থুতু দিয়ে বের করে দিয়ে সব খাবার রাজের মুখের উপরে ছুঁড়ে মারল। রাজ কিছুই বুঝতে পারল না কি থেকে কি হয়ে গেল। খাবারগুলো রাজের মুখের উপরে এসে পড়তে রাজ হকচকিয়ে উঠল। রাজের মুখে বুকে সব খাবার গিয়ে লেপ্টে গেল। মানালি খাবারগুলো রাজের মুখের উপরে মেরে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, এটা কি খাবার নিয়ে এসেছিস? মনে হচ্ছে 10 দিনের বাসি খাবার, আর একদম ঠান্ডা। তোকে বলা হয়েছে গরম খাবার আনতে, এটা কি নিয়ে এসেছিস তুই? ম্যাম, খাবারটা তো আজকের ফ্রেশ খাবার আর গরমও ছিল। আপনি বক্স খুলে রেখে কথা বলছিলেন, তাই একটু ঠান্ডা হয়েছে হয়তো, কিন্তু এখনো ভালোই গরম আছে। দেখুন না, আমার মুখ জ্বালা করছে। থাপ্পড় মেরে না মুখের সব দাঁত ভেঙে ফেলবো। এটা গরম খাবার? এমন ভাবেই এই ছোট লোকগুলো লোক ঠকায়। ইচ্ছে করছে এখনই এইসব খাবারগুলো রাস্তা থেকে তুলে তোর মুখে ভরে দিই। ম্যাম, আপনি ভুল অভিযোগ করছেন। এই খাবারগুলো ফ্রেশ। আপনি পেমেন্ট দিন প্লিজ। তোর পেমেন্ট চাই না? একে তো খারাপ খাবার এনেছিস, আর তার উপর আমার সাথে তর্ক করছিস, তারপর আবার পেমেন্টও চাইছিস। একটা টাকাও দিব না। যা, আমার চোখের সামনে থেকে বিদায় নে এক্ষুনি। ম্যাম, এসব কি বলছেন? আমার খুব লোকসান হয়ে যাবে। দয়া করে এমন করবেন না ম্যাম, প্লিজ ম্যাম। আমার 2 দিনের হাজিরার টাকা কেটে যাবে প্লিজ। এটা মাথায় থাকলে ভালো খাবার নিয়ে আসা উচিত ছিল। এখন আর বলে কি হবে? তাড়াতাড়ি বিদায় নে এখান থেকে। ম্যাম, খাবারটা তো ভালোই, একদম ফ্রেশ খাবার। আপনি এমন করছেন কেন আমার সাথে? আমি অসুস্থ শরীর নিয়ে ডেলিভারি করতে এসেছি, একটু তো বুঝবেন। রাজের কথাটা শেষ হতেই মানালির বান্ধবীরা চলে আসে মানালির কাছে। মানালি নিজের বান্ধবীদের দেখে যেন তার আরও সাহস বেড়ে যায়। মানালি রাজকে ধাক্কা দিয়ে দিয়ে ক্যাম্পাসের সামনে থেকে সরিয়ে দিচ্ছে। মানালির বান্ধবী সানিয়া রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছোট লোক, তোর অনেক সাহস তাই না? বড় লোকদের অপমান করার শখ তোর গুছিয়ে দেব। ম্যাম, আপনারা আমার সাথে অন্যায় করছেন। আমি তো আপনাদের সাথে একদম বাজে ব্যবহার করিনি। আমি খাবার দিয়ে পেমেন্ট চেয়েছি শুধু। আবার আমার মুখে মুখে কথা? ছোট লোক হয়ে ছোট লোকদের মতো থাকবি, আমাদের সাথে তর্ক করতে আসবি না, বুঝেছিস? শালা কুত্তার বাচ্চা। সানিয়া কথাটা বলতে রাজের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাজ নিজের গালে হাত দিয়ে সেই রিকোয়েস্ট করে যাচ্ছে, কিন্তু রাজের এই মিষ্টি কথায় কোনো লাভ হচ্ছে না। গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট হয়ে আছে। রাজ সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না দেখিয়ে সানিয়া আর মানালিকে বারংবার অনুরোধ করে চলেছে। রাজের অনুনয় মিনতির মাঝে আচমকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে রাজের দিকে এগিয়ে এলো। ছেলেগুলো হয়তো এই কলেজের স্টুডেন্ট। ছেলেগুলো রাজের কাছে এসে খানিকটা কৌতূহলী কণ্ঠে মানালিকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে এখানে? এত ঝামেলা কেন? দেখুন না নীরব ভাইয়া, এই ছেলেটা বাসি পচা খাবার নিয়ে এসে আমায় জোর করে দিয়েছে। আমি ওর খাবার ওকে ফিরিয়ে দিতেই ও আমার সাথে বাজে বাজে কথা বলা শুরু করেছে। মানালির কথা শেষ হতে সানিয়াও বলতে শুরু করলো, নীরব ভাইয়া, এ ছেলেটা আমাদের নিয়ে অশ্লীল কথা বলছে। ওকে আমরা ভালোভাবে বুঝাতে চেষ্টা করায় আমাদের শরীরে হাত দিচ্ছে। সানিয়ার কথাটা শেষ হতেই ছেলে দুটো দুম করে রাজের শার্টের কলার চেপে ধরল। ছেলে দুটোকে দেখে মনে হচ্ছে তারা ভীষণ রেগে আছে, আর তাছাড়াও এদের চলাফেরা দেখে মোটেও কোনো ভালো ছেলে মনে হচ্ছে না রাজের। রাজের নীরবের হাত ধরে কিছু বলবে তার আগে নীরব ভীষণ কর্কশ কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কে রে তুই? শালা আমাদের এলাকায় এসে আমাদের কলেজের মেয়েদের সাথে উল্টাপাল্টা কাজ করবি? এত সাহস কোথা থেকে পেলি, ছোট লোকের বাচ্চা? দাদা, আপনারা আমায় ভুল ভাবছেন। আমি এমন কিছুই করিনি, বিশ্বাস করুন দাদা। আমি তো খাবার ডেলিভারি করতে এসেছি। খাবার ডেলিভারি করতে এসে এসব করছিস? আজ তোকে উচিত শিক্ষা না দিলে হবে না। আজ তোকে এমন শিক্ষা দিব যে সারা জীবন মনে রাখবি। দাদা, আমায় ছেড়ে দিন প্লিজ। আমি কিছু করিনি দাদা, দয়া করুন আমায়। আমি অসুস্থ দাদা, প্লিজ আমার কথাটা শুনুন। এই ড্যানি, শিখর, ধর তো মালটাকে একটু টাইট দিয়ে দে তো।
নীরবের কথাটা শেষ করতেই একটা তাচ্ছিল্যপূর্ণ হাসি দিল। নীরবের হাসি দেখে রাজ ভয় পেতে থাকে। রাজ নির্দোষ, এখানে খাবার ডেলিভারি করতে এসেছে, তাও অসুস্থ শরীর নিয়ে। টাকা ইনকাম করাটা এত সহজ নয়। রাজ সামান্য কটা টাকার জন্য অসুস্থ শরীর নিয়ে খাবার ডেলিভারি করতে এসে পড়ে যায় বিপদে। মানালি খাবারগুলো নষ্ট করে দেয়, আর রাজ পেমেন্ট চাইতে রাজের সাথে অন্যায় করতে থাকে। একজন ডেলিভারি বয় কি করে জানবে যে খাবারটা কেমন? সে তো খেয়ে দেখে নিয়ে আসেনি। আমাদের জন্য রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে আমাদের হাতে পৌঁছে দিয়ে টাকা নিয়ে চলে যায়। আর আমরা কি করি? একটা অসহায় গরিব ছেলের সাথে মজা করতে থাকি। একটাবার চিন্তা করে দেখি না যে ছেলেটার সাথে এমন করাটা কি আমাদের ঠিক হচ্ছে? ও বেচারা এই বিল কেমন করে দেবে? ওর তো কোনো সাধ্য নেই। নীরবের কথা মতো ড্যানি আর শেখর এসেও রাজকে শক্ত করে চেপে ধরে ইচ্ছে মতো মারতে লাগলো। রাজ এমনিতেই অসুস্থ, তার উপর তিনজনের সাথে একা পেরে ওঠার কথা তো বাদই দিলাম। রাজ কোনোভাবেই পারছে না, তাই পড়ে পড়ে মার খাচ্ছে। মানালি, সানিয়া, প্রিয়া সহ সবাই রাজের মার খাওয়া দেখছে। রাজ মার খেতে খেতে মাটিতে লুটিয়ে পড়ল। এই সমাজে গরিব ছেলেদের চিত্র ফুটে উঠেছে রাজের মুখে। নীরবের দোষ ড্যানি একটা আয়রন রড দিয়ে রাজের মাথায় আঘাত করতেই রাজ একটা চিৎকার করে উঠল। তারপর আর নিজের হুঁশে থাকতে পারল না সে। অজ্ঞান হওয়ার কারণে রাজ জানল না তারপর কি হলো। ওইদিকে রাজ জ্ঞান হারিয়ে ফেলতেই নীরব ড্যানিকে উদ্দেশ্য করে বলে উঠল, এই ড্যানি, এটা কি করলি? তোকে আয়রন রড দিয়ে কে মারতে বলেছে? ছেলেটা মরে গেল না তো? আরে মরে গেলে যাবে, একটা ছোট লোক মরলে সমাজের আরও উন্নতি হবে। না ভাই, এটা তুই ঠিক করিসনি। চল চল, এখন পালাই আমরা। কেউ দেখে ফেললে আমরা ফেঁসে যাব। হ্যাঁ তাই চল। ড্যানি কথাটা বলতেই নিজের হাতে থাকা আয়রন রড নিয়ে নীরবকে সাথে নিয়ে পালিয়ে গেল। শিখর এসে মানালিকে উদ্দেশ্য করে বলল, দেখো মানালি, এখন তোমরাও চলে যাও, পরে কথা হবে। আমরা চলে যাব কেন? এই ছেলেটার কি হয়েছে? মরে গেছে নাকি? শেখরের কথাটা শুনে মানালি আর তার বাকি বান্ধবীরা ভীষণ ভয় পেয়ে গেল। মানালির যদিও আচমকা কেন যেন ইচ্ছে হচ্ছে রাজকে গিয়ে একটু দেখার, কিন্তু এখন সেটা করা উচিত হবে না। একবার পুলিশ চলে আসলে সর্বনাশ হয়ে যাবে। মানালি ও তার বান্ধবীদের সাথে দ্রুত পালিয়ে গেল। রাতের দিকে মানালি নিজের রুমে বসে রাজের কথা ভাবছে। একটা মানুষকে নিজের চোখের সামনে মরে যেতে দেখে নিজের মধ্যে অনুশোচনা কাজ করছে মানালির। এত বড় সিন ক্রিয়েট করাটা তার উচিত হয়নি। মানালি আপন মনে বলতে লাগলো, ছেলেটা ছোট লোক, আর ওকে আমার একদম পছন্দ হয় না। তাই অপমান করা অবধি ঠিক ছিল, কিন্তু একেবারে মেরে ফেলাটা কি উচিত হয়েছে আমার? তাছাড়া ওর তো সত্যিই কোনো অপরাধ ছিল না। খাবার ফ্রেশ, গরমও ছিল। আমি ইচ্ছে করেই তো এমন করেছি। না, এটা আমি একদম ঠিক করিনি। অনেক বড় ভুল করে ফেলেছি আমি। মানালি আপন মনে কথাগুলো বিড়বিড় করে বলতে লাগলো। ওইদিকে রাজ বেহুশ হয়ে পড়ে আছে রাস্তার মধ্যে। আশেপাশে কেউ নেই তার, আর থাকবেই বা কেন? ক্যাম্পাসের বাইরে রাস্তা, কলেজ বন্ধ হওয়ার পর এই রোড দিয়ে খুব একটা কেউ যাতায়াত করে না। কিছু সময় অতিবাহিত হতেই দুম করে রাজের সেন্স ফিরে এলো। রাজের জ্ঞান ফিরতেই রাজ চোখ মেলে তাকালো। রাজের চোখে মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। রাজ চোখ মেলে কাউকে নিজের পাশে না দেখতে পেয়ে ভাবল সবাই চলে গেছে। রাজ ফ্লোর থেকে উঠে বসতেই বুঝতে পারল যে তার শরীরে ভীষণ ব্যথা হয়ে আছে। নড়ে বসার শক্তিটুকুও যেন পাচ্ছে না রাজ। রাজ কোনো মতে উঠে একটা গাছের সাথে হেলান দিয়ে বসে। নিজের চোখের সামনে রাজ দেখতে পাচ্ছে পড়ে আছে তার সাইকেল। সাইকেলের দিকে তাকিয়ে রাজ আপন মনে বলতে লাগলো, হায় রে দারিদ্রতা, ওটা টাকার জন্য কত অপমান অবহেলা সহ্য করে। লোকের মার খেয়ে ভিখারির মতো নিজের টাকাটা চেয়ে নিতে হয় লোকের থেকে। বড় অফিসে বসে কখনো গরিবের পরিশ্রম চোখে পড়বে না, আর না বোঝা যাবে যে কতটা কষ্ট হয়। আজ আমি ভালো করেই বুঝতে পারছি জীবনের আসল অঙ্ক কি। রাজ কথাটা বলতে একটি দীর্ঘশ্বাস ফেলল। রাজের বলা কথাগুলোতে কেমন একটা রহস্যের ছাপ স্পষ্ট হলো। মনে হচ্ছে রাজ কোনো গভীর সত্যকে আড়াল করছে। কি সেই সত্যি? রাজ কোন সত্যি সকলের থেকে আড়াল করছে? সবটাই যেন ধাঁধা। রাজ ভাবছে এত অনুনয় মিনতি করেও রাজ মানালির থেকে টাকা নিতে পারল না। টাকার বদলে মার কপালে জুটেছে তার। রাজ আর এখানে বসে থাকতে পারল না। যে করেই হোক তাকে বাড়ি ফিরতে হবে। রাজ বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের সাইকেল নিয়ে হাঁটতে লাগলো। মাথাটা যেন তার ঝিমঝিম করছে।
অনেক কষ্টে রাজ নিজের সাইকেল নিয়ে কোনো মতে নিজের বাড়িতে এলো। বাড়ি এসে ধীর শব্দে সাইকেলটা রেখে দিয়ে রুমে আসলো। রুমে এসে লাইট অন করতেই রাজ চমকে উঠল। রাজ দেখতে পেল অনু তার বিছানায় চুপটি করে বসে আছে। অনুকে এত রাতে নিজের রুমে দেখে রাজ খানিকটা চমকে যায়, সেই সাথে অপ্রস্তুত হয়ে যায়। রাজ অনুকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? রুমের চাবি পেলেন কোথায়? আমার কথা বাদ দিন মিস্টার, আগে বলুন সারাদিন কোথায় ছিলেন? আর আপনার শরীরে এত আঘাতের ক্ষত কেন? ওই একটু লেগে গেছে, সামান্য মারপিট করছিলাম আর কি। আপনি এখন যান, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো। মারপিট করেছেন? আপনি যে মানুষটা মুখ বুজে সবটা সহ্য করতে জানে, সে মানুষটা নাকি অন্যকে মারবে? এটা আমি কি করে বিশ্বাস করি বলুন তো? আরে আমি আপনাকে মিথ্যে কেন বলবো বলুন? তাছাড়াও আমার এখন ঘুম পাচ্ছে, প্লিজ আমায় একটু ঘুমাতে দিন। আপনার সব সত্যি আমি জেনে ফেলেছি রাজ সাহেব। আপনি অনেক মিথ্যে বলেছেন, অনেক কিছু আড়াল করেছেন, তবে আজ সেটা হবে না। আমি জেনে গিয়েছি সব। অনুর কথাটা শুনে রাজের মুখের ওপরে চিন্তার ছাপ পড়ে গেল। রাজ অবাক হয়ে অনুর দিকে তাকিয়ে আছে। অনু এসব কি বলছে? সব সত্যি সে জানতে পেরে গেছে মানে? রাজ এতদিন ধরে অনেক কষ্টে সব সত্যিটা সকলের থেকে আড়াল করে গেছে, সেই সত্যি কিনা শেষ অবধি অনু জানতে পেরে গেছে। রাজ একটা বড় ঢোক গিলে নিল। অনু যদি সব জেনে ফেলে থাকে তবে আর তার এই বাড়িতে থাকতে পারবে না রাজ। রাজকে নিশ্চুপ দেখে অনু বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, কি হলো? আমার কথা শুনে মুখের উপর থেকে হাসিটা উপড়ে গেল? আমি জানতাম এমনটাই হবে। কি জানেন আপনি? আমি কিছুই লুকাইনি, আমি সব বলে দিয়েছি সত্যি সত্যি। মানে আমি সব জানার পরেও আপনি গড়গড় করে মিথ্যে বলে যাবেন, আর আমিও সেটা বিশ্বাস করে নিব? নিজেকে কি ভাবেন আপনি? আচ্ছা আপনি কি জানেন বলুন আপনি, আমিও একটু শুনি যে কি সত্যি লুকিয়েছি আমি। হ্যাঁ, রাজের কথাটা শুনে অনুর ভীষণ রাগ উঠে যায়। রাজ এই অসুস্থ শরীর নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেই অনু রাজের খোঁজ নিতে চেষ্টা করলো। রাজের বিষয়ে খোঁজ নিয়ে অনু জানতে পারল সবটা। রাজের এই অসুস্থ শরীর নিয়ে কাজে যাওয়ায় অনু চরম বিরক্তি। তার উপরে শরীরের এই হাল করে বাড়ি ফিরেছে, এটা কি এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে নাকি? অনু রাজের কথার বিপরীতে ভীষণ শক্ত গলায় বলতে লাগলো, ওই খাবার ডেলিভারি করতে গিয়েছিলেন তাই না? এত টাকার প্রয়োজন আপনার? আমায় বলতে পারতেন, আমি আপনাকে টাকা দিতাম। আপনি কেন অসুস্থ শরীর নিয়ে বাহিরে গেলেন? অনুর কথাটা শুনে রাজ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাজ ভেবেছিল অন্য কিছু হয়েছে, কিন্তু না, সব ঠিক আছে। অনু রাজের বিষয়ে তেমন কিছুই জানে না। রাজ ব্যাগটা টেবিলের ওপরে রেখে অনুকে বলল, অনু আমি একটু ঘুমাবো, সত্যি বলছি ভীষণ ক্লান্ত লাগছে আমার। প্লিজ সকালে কথা বলবো এইসব নিয়ে, ঠিক আছে? বলতে হবে না কথা। এই নিন আপনার শরীরের ব্যথার মেডিসিন, আমি আনিয়ে রেখেছিলাম, ইচ্ছে হলে খেয়ে নিতে পারেন। আসছি। অনু টেবিলের ওপরে মেডিসিন রেখে হন করে রাজের রুম থেকে বেরিয়ে যায়। রাজ অনুর এমন পাগলামিগুলো দেখে মুচকি মুচকি হাসে। মেয়েটা আসলেই একটা আস্ত পাগলি, তা না হলে কি কেউ এমন আচরণ করে নাকি কেউ? রাজের সাথে অনুর তেমন কোনো সম্পর্ক নেই, তারপর মনে হয় তারা যেন কতটা আপন। একে অন্যকে ছাড়া যেন চলতেই পারে না, থাকতেই পারে না একজন অন্যকে ছাড়া। অনু চলে যেতেই রাজ মুচকি হাসি দিল। অতঃপর ফ্রেশ হয়ে নিয়ে মেডিসিন খেয়ে নিল সে। মেডিসিন খেয়ে নিয়ে রাজ অনেকটা কষ্ট করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকাল হতেই রাজের ঘুম ভেঙে যায়। সারা শরীর রাজের জ্বরে পুড়ে যাচ্ছে। রাজ জ্বরে পাগল হয়ে যাচ্ছে। হয়তো গতকালের মার খাওয়ার জন্য রাজের শরীরে আচমকা জ্বর উঠেছে। রাজ নিঃশ্বাস নিতে পারছে না, বুকের মধ্যে যেন শ্বাস আটকে আসছে তার। রাজ বিছানা থেকে নড়ে চড়ে বসা তো দূর, রাজ মুখ ফুটে কথাও বলতে পারছে না। সারা শরীর তার জ্বরে কাঁপছে। কিছু সময় পর অনু রাজের রুমে এলো রাজের জন্য নাস্তা নিয়ে। রাজের জন্য নাস্তা নিয়ে আসতে অনু দেখতে পায় রাজ বিছানায় শুয়ে আছে। অনু রাজকে শুয়ে থাকতে দেখে কোনো শব্দ করল না, কারণ অনু ভাবছে হয়তো রাজের একটু ঘুমের প্রয়োজন আছে। অনু টেবিলের ওপরে খাবারের প্লেট রেখে দিয়ে রাজের পাশে বসলো। ডেকে খাবার খাইয়ে দেবে কিনা সেটা ভাবছে অনু। অনু কিছু একটা ভাবতেই আচমকা রাজের একটা হাত এসে অনুর হাতের উপরে পড়ল। রাজের হাত অনুর হাতের উপরে পড়তেই অনু হকচকিয়ে উঠল। মনে হলো যেন কোনো ভীষণ গরম জিনিস তার হাতের উপরে পড়েছে। অনু রাজের হাত ধরতেই বিচলিত হয়ে পড়ল ভীষণ। এ কি,
রাজের সারা শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। আপন মনে কথাগুলো বলল অনু। অনু রাজকে উদ্দেশ্য করে বিচলিত কণ্ঠে বলতে লাগলো, এই আপনার কি হয়েছে? আপনার সারা শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে। কেমন করে জ্বর হলো? কখন আসছে? অনুর কথার বিপরীতে রাজ কোনো জবাব দিল না। নিশ্চুপ হয়ে মরার মতো পড়ে আছে রাজ। রাজের অবস্থা সিরিয়াস দেখে অনু দৌড়ে রাজের মাথায় জল ঢালার জন্য জল আনতে চলে যায়। জ্বরের সময়ে বেশ করে ওই মাথায় পানি ঢাললে জ্বর কমে যায়। অনু বাহির থেকে পানি নিয়ে এসে রাজের মাথায় পানি ঢালতে শুরু করলো। জ্বরটা একটু বেশি এসেছে, যার কারণে রাজের কথা বলা বন্ধ হয়ে গেছে। অনু রাজের মাথায় পানি দিতে থাকলো আর বিধাতার কাছে অনুনয় করে বলতে লাগলো যে বিধাতা যেন তাকে ভালো করে দেয়। রাজ বেঘরে পড়ে আছে বিছানায়, কোনো হুঁশ নেই রাজের। অনু এক নাগারে রাজের মাথায় পানি ঢালতেই থাকলো। বিকেল 5টার দিকে রাজের হুঁশ ফিরল। হুঁশ ফিরতেই রাজ দেখতে পেল অনু তার পাশে বসে মাথায় জল দিচ্ছে। রাজ অনুকে দেখে মুচকি হেসে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কখন এসেছেন? আর মাথায় এত জল দিতে হবে না, সেরে যাবে। আপনি আর কষ্ট করেন না। আমাকে কোনো কথা বলতে হবে না, চুপটি করে শুয়ে থাকুন। আমার কথা তো শুনবেন না আপনি। এবার একটু ভোগেন আর কি। এখন গিয়ে একটু বিশ্রাম করে নিন। আমায় নিয়ে অযথা চিন্তা করবেন না। গরিবের এত সহজে মৃত্যু মুক্তি নেই। অনু আর কোনো কথা বলল না। রাজের জন্য চিন্তা করে করে অনুর চোখের কোণে নোনা জল এসে জমা হয়েছে। অনু বুঝতে পারছে না এই রাজের জন্য তার এত কেন কষ্ট হচ্ছে। রাজ তো তার কেউ হয় না, আর তাছাড়া রাজকে দেখেও বোঝা যায় যে রাজের মনের মধ্যে অনুর জন্য বিন্দুমাত্র জায়গা নেই। তবে কেন অনু এমন পাগলামি করছে? এই পাগলামির শেষ পরিণতি কি? হয়তো বুক ভরে কষ্ট নিয়েই অনুকে থাকতে হবে, কারণ রাজ কখনোই অনুর হবে না। অনু রাজের কথা ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছু সময় রাজের মাথায় পানি ঢালতেই রাজের রুমের দরজায় কেউ একজন নক করলো। অনু রাজের পাশে থেকে উঠে দাঁড়িয়ে দরজার কাছে গিয়ে দেখার চেষ্টা করলো কে এসেছে। অনু রাজের পাশে থেকে উঠে দরজার কাছে যেতেই ভীষণ চমকে যায়। একটা অপরিচিত লোক রাজের রুমের দরজায় নক করলো কেন? বিষয়টা অনুর মনে একটা প্রশ্ন জাগালো। অনু দরজার ওপারে থাকা লোকটিকে উদ্দেশ্য করে বলল, জি, কাকে চাই আপনার? জি, এখানে কি রাজ চৌধুরী আছে? আমি স্যারের সাথে একটু দেখা করতে এসেছি। রাজ চৌধুরী? রাজ চৌধুরী তো এখানে থাকে না, শুধু রাজ থাকে। আর সে তো কোনো স্যার না। আপনি হয়তো ভুল ঠিকানায় এসেছেন। না, আমি ভুল ঠিকানায় আসিনি, আমি ঠিক ঠিকানায় এসেছি। এখানে রাজ চৌধুরী থাকে। আপনি কি ভেতরে আছেন? জি আছে, কিন্তু আপনার কথার কোনো মানেই আমি বুঝতে পারছি না। অনু হাঁ করে লোকটির দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, কালো স্যুট পরে এসে একটা সামান্য খাবার ডেলিভারি বয়কে স্যার বলে ডাকছে কেন? তবে কি রাজ এখানে ছদ্মবেশে আছে? তবে কি সত্যিকার অর্থে রাজ কোনো গরিব ছেলেই নয়? অনুর মাথায় হাজারটা প্রশ্ন ভর করে আছে। অনু বুঝতে পারছে না কি হচ্ছে এসব। রাজ কেন ছদ্মবেশে এখানে আসবে? আর যদি রাজ এখানে ছদ্মবেশে এসে থাকে তো কেউ কি নিজের শরীরের উপর অযথা কষ্ট দিবে? রাজ এই অসুস্থ শরীর নিয়ে কেন কাজে যাবে? এত লোকের অপমান কেন সহ্য করবে? না অনু, তোর মাথায় এসব কিছুই ঢুকছে না। অনু আপন মনে রাজকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে লোকটা অনুকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেছে সেটা অনু একদম খেয়াল করেনি। অনুর ভাবনার অবসান হতেই অনু নিজের সামনে লোকটিকে না দেখতে পেয়ে একটু অবাক হয়ে গেল। এতক্ষণ তো লোকটি তার সামনেই ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? অনু লোকটিকে দরজার সামনে না দেখতে পেয়ে হকচকিয়ে গিয়ে এইদিক ওদিক চোখ দিয়ে পরখ করে নিল। না, কোথাও লোকটিকে দেখছে না অনু। অনু লোকটিকে দরজার সামনে না দেখে পেছনে ফিরে তাকাতেই আটকে উঠল অনু। অনু দেখতে পেল লোকটা হাস্যজ্জোড়া মুখ নিয়ে রাজের সাথে থেকে উঠে চলে আসছে দরজার দিকে। অনু লোকটির এমন ব্যবহারে খানিকটা অবাক তো হয়েছে, তার থেকেও বেশি বিরক্ত। সে যেই হোক না কেন অনুমতি না নিয়ে বাড়ির ভেতরে চলে যাবে এটা একদম ঠিক না। অনু খানিকটা রেগে গিয়ে লোকটাকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এই আপনি ভিতরে কি করে গেলেন? তাছাড়া আমি কি আপনাকে ভিতরে যেতে বলেছি নাকি? আপনি হয়তো কোনো ভাবনার মধ্যে ডুবেছিলেন, তাই আপনি আমার কথা শোনেননি, তাই আমি ভিতরে গিয়েছি। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। মানে একটা অপরিচিত লোক হয়ে আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে চলে আসবেন? কোনো ভদ্রতা বলতে কিছু কি আছে আপনার মধ্যে? সরি ম্যাম, আসলে আমার খুব প্রয়োজন ছিল, তাই আপনার থেকে অনুমতি নিইনি। আমাকে ক্ষমা করে দিন প্লিজ।
হয়েছে, এখন বলুন, আপনার কাজ শেষ হয়েছে? রাজ চৌধুরী কি পেয়েছেন? না ম্যাম, আমি অন্য রাজের কথা বলেছিলাম, উনি এই রাজ না। বলেছিলাম না এখানে রাজ চৌধুরী থাকে না, আর যেই রাজ থাকে সে কোনো স্যার না। জি ম্যাম, আসছি তবে, কেমন? আর অযথা আপনাকে বিরক্ত করলাম, ক্ষমা করবেন, কেমন? জি, আসতে পারেন এবার। লোকটা অনুর কথা শুনে বাঁকা একটা হাসি দিল। বাঁকা হাসি দিয়ে লোকটা অনুর সামনে দিয়ে চলে যায় রাজের রুম থেকে। এই লোকটার এমন রহস্যজনক হাসি দেখে অনুর মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আসলে সত্যি কি? রাজকে দেখে তো কোনো দিক থেকে মনে হচ্ছে না যে সে কোনো সাধারণ ঘরের ছেলে। বারবার মনে হচ্ছে রাজ কোনো ধনী ঘরের ছেলে। আর এই লোকটাও আজ রাজকে স্যার বলে ডাকলো। কিছুই তো বুঝতে পারছে না অনু। অনু দরজাটা বন্ধ করে দিয়ে রাজের কাছে চলে গেল। রাজের কাছে আসতে অনু যা দেখতে পেল তা দেখে অনু ভীষণভাবে চমকে গেল। ওইদিকে মানালি কলেজে এসে সানিয়ার সাথে বসে আছে। সানিয়া মানালিকে নিশ্চুপ দেখে বলতে লাগলো, এই মানালি, এমন মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। কিছু না হলে মুখটা এমন বাংলা পাঁচের মতো করে রেখেছিস কেন? রাজ তোকে অপমান করেছে, ছোট করেছে, তাই তো ওকে সাজা দিলাম। ও আমাকে অপমান করেনি রে, আমি ইচ্ছে করেই ওর সাথে বাজে ব্যবহার করেছি। জেনে বুঝে আমি ওকে কষ্ট দিয়েছি। আমি অনেক বড় ভুল করেছি। হোয়াট? কিসব বলছিস তুই? একটা ছেলের সাথে জেনে বুঝে এমন কাজ করতে তোর দুবার মন কাঁপেনি? ছি মানালি, ছি। আমি তো তোর অপমানের প্রতিশোধ নিতে গিয়ে ওই ছেলেটিকে কষ্ট দিয়েছি। ধুর, আমি কি করব বল? ওকে দেখলেই আমার রাগ ওঠে। এমনিতেও ছোট লোকদের দেখলে আমার সব সময় রাগ হয়, কিন্তু ওকে দেখলে আমি কন্ট্রোল করতে পারি না, তাই এমনটা করে ফেলেছি। তোর এইসব কাজের জন্য আজ ওই অসহায় ছেলের জীবনটা আছে নাকি গেছে কে জানে। এই সোনিয়া, এমন করিস না প্লিজ, আমার সাথে এমন করে কথা বলিস না। আমি এমনিতেই নিজের মধ্যে একটা অনুশোচনা নিয়ে বসে আছি, মনটা শান্তি পাচ্ছে না। কি করব আমি এখন? তোর শান্তির কথা বাদ দে। তোর সাথে থেকে থেকে আমরাও তোর মতো হয়ে গেছি। গরিব ছেলেরা কি মানুষ নয়? ওদের শরীরে কি ব্যথা লাগে না? তুই মানালি পাপ করেছিস, তোর কোনো ক্ষমা নেই। সানিয়া কথাটা বলতে রাগে গজগজ করতে করতে মানালির পাশে থেকে উঠে পড়ল। মানালি সানিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সানিয়া আজ সরাসরি মানালির ঘাড়ের উপরে সব অভিযোগ চাপিয়ে দিল। সানিয়া সরাসরি বলে দিল সব কিছুর জন্য মানালি নিজেই দায়ী। আর সত্যি তো এটাই যে মানালি নিজেই সবার প্রথম রাজকে ছোট করেছে আর রাজের অসহায়ত্ব নিয়ে মজা করেছে। মানালি নিজের মাথায় হাত রেখে টেবিলের দিকে মুখ করে আছে। কি ভুলটাই না সে করেছে। মানালির এই ভুলের ক্ষমা শুধুমাত্র একটা মানুষ করতে পারে, আর সে হলো রাজ। রাজের থেকে ক্ষমা চাইতে হবে তাকে। যদি রাজ মানালিকে ক্ষমা না করে তবে মানালির মাথার উপর থেকে এই পাপ কোনোদিনও নামবে না। মানালি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। গতকাল যেখানটায় রাজ পড়েছিল সেই জায়গায় গিয়ে দেখতে হবে রাজ আছে কিনা। মানালি ক্লাসরুম থেকে বেরিয়ে সোজা হনহন করে চলে যায় ক্যাম্পাসের বাহিরের রাস্তার দিকে। ক্যাম্পাসের বাহিরের রাস্তার মধ্যে তেমন কেউ নেই। 2-4 জন ছেলে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। মানালি রাজের দেহটা যেখানে পড়েছিল ওইখানটায় গিয়ে ভালো করে এইদিক ওইদিক তাকিয়ে দেখার চেষ্টা করলো রাজের কোনো চিহ্ন আছে কিনা, কিন্তু মানালি হতাশ হলো, কিছুই সেখানে পেল না। রাজের শরীর থেকে বেরিয়ে আসা কিছু পরিমাণের রক্তের দাগ লেগে আছে রাস্তায়। মানালি রাজকে না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আড্ডা দেওয়া ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। ছেলেগুলোর সামনে এসে মানালি একটা ছেলেকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দাদা, আপনি কি এখানে একটা ছেলেকে দেখেছেন? বয়স হবে 26-27-এর মতন, কালো রঙের শার্ট পরনে ছিল। না তো, এমন কাউকেই তো দেখলাম না। আর তাছাড়া আমরা এখানে একটু আগেই এসেছি। যখন এসেছিলেন তখন কি এই রাস্তার মধ্যে কাউকে পড়ে থাকতে দেখেছিলেন? ওই যে ওইখানটায়। পড়ে থাকতে দেখেছি মানে? এই রাস্তার মধ্যে কেউ কেন পড়ে থাকবে? আপনি কি রাতে নেশা টেশা করেন নাকি? ছেলেগুলো এই কথা বলে বেশ শব্দ করে হাসতে লাগলো। ছেলেগুলোর হাসির শব্দ শুনে মানালির মাথা যেন আরো গরম হয়ে গেল। ইচ্ছে করছে মানালির এখনই কষিয়ে ছেলেগুলোর গালে নিজের হাতের ছাপ বসিয়ে দিতে, কিন্তু কোনো এক কারণে মানালি সেটা পারছে না। মানালি নিজের রাগকে কন্ট্রোল করে ছেলেগুলোকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, দাদা মজা করছেন, আমি সত্যি একটা বিপদে আছি খুব। প্লিজ দয়া করে বলুন না, দেখেছেন কি? না আপু, আমরা এখানে এসে তো এমন কাউকে দেখিনি। সরি, আপনাকে সাহায্য করতে পারছি না। জি ঠিক আছে।
মানালি ছেলেগুলোর থেকে কোনো প্রকার সাহায্য না পেয়ে নিজের ক্লাসে ফিরে এলো। রাজ কি সুস্থ আছে? যদি রাজের কিছু হয়ে যেত তবে তো রাজ এখানেই পড়ে থাকতো, পুলিশও আসতো, কিন্তু এমন তো কিছুই হয়নি। তবে কি রাজ ঠিক আছে? ওর সাথে দেখা করার উপায় কি? সানিয়ার থেকে জানতে হবে। কথাটা আপন মনে বলল মানালি। মানালি নিজের ক্লাসে চলে এলো। ক্লাসে এসে মানালি সানিয়াকে অনুরোধ করলো রাজের একটা খবর নিয়ে আসতে। একটু রাজের সাথে মানালি কথা বলতে চায়, রাজের থেকে ক্ষমা চাইবে মানালি। মানালির অনুরোধ সানিয়া মানালিকে জানায় যে সে কিছু করবে। ওইদিকে অনু রাজের রুমে আসতেই রাজের হাতে দেখতে পায় কিছু কাগজ। রাজের হাতে কিছু কাগজ দেখে অনু চমকে যাওয়ার কোনো কারণ নেই। তবে আসল ঘটনা হলো রাজের হাতে যে কাগজগুলো আছে সেইগুলো ওই লোকটার হাতে ছিল। অনু ভাবছে ওই লোকটার সাথে যদি রাজের কিছুই না থাকে তবে এই কাগজগুলো উনি রাজকে কেন দিয়েছে। অনু রাজের হাতের দিকে তাকিয়ে প্রশ্নসূচক কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে বলল, এই কাগজগুলো আপনার সাথে কি করছে? এই কাগজগুলো কোথা থেকে পেলেন আপনি? আরে এইগুলো তো আমার অফিসের কাগজ, কোথায় পাবো আবার? আমার কাছেই ছিল। না, এগুলো আপনার কাছে ছিল না, কারণ আমি ভালো করে আপনার ঘর গুছিয়েছি। আমি তো দেখিনি এই কাগজগুলো এর আগে। দেখেছেন হয়তো, খেয়াল করেননি। আমাকে বোকা বানাচ্ছেন? আমার থেকে কি আড়াল করছেন মিস্টার? সত্যি করে বলুন, কি আড়াল করছেন? কি আড়াল করব? কিছুই না। আর এই সামান্য কাগজ নিয়ে আপনি এমন সিরিয়াস হয়ে গেছেন কেন? কেন সিরিয়াস হয়েছি সেটা বুঝতে পারছেন না? উফ, পারছি না তো, একটু বুঝিয়ে বলুন তো। ওই লোকটাকে আপনি চেনেন? যেই লোকটার সাথে আপনার একটু আগে কথা হয়েছে? উফ, আমি তো ওনাকে জানি না। উনি এসে আমার সাথে কি কথা বলবে? উনি তো ভুল করে চলে এসেছে। উনি ভুল করে আসেননি। আর যদি ওনাকে আপনি নাই জানতেন তবে ওনার হাতে থাকা কাগজগুলো আপনার হাতে কি করছে? উফ, কি সব কথা বলছেন আপনি? শুনুন, এসব কথা বাদ দিন, আমার মাথা ব্যথা করছে, আমি একটু ঘুমিয়ে নেই। ওহ তাই? যখন সত্যিটা আমরা চোখের সামনে চলে আসতে নিয়েছে তখন আপনার ঘুম পাচ্ছে? বাহ, বেশ ভালো তো। উফ, কোনো সত্যি নেই, আমি যেটা বলছি সেটাই সত্যি। না, আপনি যেটা বলছেন সেটা সত্যি নয়। আপনি আমায় মিথ্যে বলছেন। আমার প্রশ্নের উত্তর আজ আপনাকে দিতেই হবে রাজ। আমার উত্তর চাই মানে চাই। কি উত্তর দেব? কি জানতে চেয়েছেন আপনি? বলুন আমায়। আপনার আসল পরিচয় কি? ওই লোকটা আপনাকে এসে স্যার বললো কেন? কে আপনি? আমি একজন সাধারণ ডেলিভারি বয়, আমার আর কোনো পরিচয় নেই। আর উনি কেন আমায় স্যার বলছে তা আমি জানি না, ওনাকেই জিজ্ঞাসা করে দেখুন। তাই না? মানে আমার প্রশ্নের সত্যি উত্তর আপনি দিবেন না, তাই তো? অনু ভীষণ চাপাচাপি করছে রাজের সাথে। রাজের মুখ থেকে যেন সে সব সত্যি বের করেই ছাড়বে। তাছাড়া একজন ডেলিভারি বয়কে স্যার বলে কেউ ডাকলে তখন তো সন্দেহ হবেই হবে। অনুও ঠিক তাই হয়েছে। অনু প্রচুর পরিমাণে রাজকে জোর করছে। রাজ বারবার অনুর কথা এড়িয়ে যেতে লাগলো। কোনোভাবেই রাজ নিজের আসল পরিচয়ের কথা অনুকে বলতে চাইছে না। আর অনুও পণ করে আছে যেন আজ রাজের সব সত্যি সে জেনেই ছাড়বে। রাজ অনুর সাথে কথা বলছে ঠিকই, এমন সময় রাজের ফোনে একটা কল এলো। রাজ টেবিল থেকে ফোনটা হাতে নিতেই দেখতে পারে একটা অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। রাজ অনুকে চুপ করতে বলে কলটা পিক করলো। রাজ কলটা পিক করতেই ফোনের ওপার থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। রাজের এই কণ্ঠস্বরটা বেশ চেনা। মেয়েটি রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দিন প্লিজ। আপনি কি বলছেন? আমি মানালি বলছি, আমার কথা ভুলে গেছেন? গতকাল যে আমি আপনার সাথে... ওয়েট, আপনার কথা আমি কি করে ভুলে যেতে পারি বলুন? ইচ্ছে থাকলেও আমার শরীরে প্রতিটা আঘাত আপনার কথা আমায় মনে করিয়ে দেবে। তা হঠাৎ করে কল কেন করলেন? রাজ, আমি সত্যিই লজ্জিত। আমার কাজে আপনাকে বারবার ছোট করা হয়েছে, আমায় ক্ষমা করে দিন প্লিজ। আমি ক্ষমা চাইতেই আপনাকে কল করেছি। ক্ষমা? আর আপনাকে? অসম্ভব। আপনার মতো মানুষের সাথে কথা বলতেও আমার বিবেকে বাধে। আপনি মানুষ নন, আপনি মানুষের মুখোশ পরা একটা পশু, যার কাছে মানবতা বলতে কিছুই নেই। যা ইচ্ছে হয় বলুন, আমি আজ কিচ্ছু বলবো না। আমি এমন কথা শোনার মতোই কাজ করেছি, কিন্তু আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি। আমায় একটু ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারলাম না, দয়া করে আমায় আর বিরক্ত করবেন না।
রাজ কথাটা বলতে মুখের ওপর মানালির কলটা কেটে দিল। মানালির এমন কল করায় রাজ চরম বিরক্ত হলো। এই মেয়েটা রাজকে যেভাবে অপমান করেছে, রাজকে আঘাত করেছে, তাতে মানালির সাথে কথা বলার ইচ্ছেটুকুও ধুয়ে গেছে রাজের। রাজ আর কোনোদিনও চায় না মানালির সাথে কথা বলতে। মানালির কথা মনে পড়াটা যেন রাজের কাছে একটা দুঃস্বপ্নের সমান। রাজ ফোনটা টেবিলের ওপরে রাখলো। অনু রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজ অনুকে উপেক্ষা করে নিজের শার্ট হাতে তুলে নিল। বাইরে থেকে একটু ঘুরে আসতে হবে। মাথাটা রাজের পুরো ঝিম ধরে আছে। রাজ শার্ট শরীরে জড়িয়ে নিতে অনু রাজকে উদ্দেশ্য করে বলল, কোথাও যাওয়া ইচ্ছে থাকলে সেটা বাদ দিন। মানে কি, আমি বাইরে যাব না? সারাদিন ঘরে বসেই থাকবো নাকি? সব জায়গায় যাবেন আপনি, কিন্তু আগে আমার প্রশ্নের উত্তর দেওয়ার পর। আমি আপনাকে একবার নয় 1000 বার বলে ফেলেছি যে আমি একজন ডেলিভারি বয়। আমার আর কোনো পরিচয় নেই। আপনি আমার কথা বিশ্বাস না করলে আমি কি করব? আপনি পরপর মিথ্যে বলে যাবেন আর সেই মিথ্যেকে বিশ্বাস করব? এতটা গাধা আমি না। আপনি সত্যিটা বলবেন কিনা বলুন আমায়। সত্যিটা আমি বলছি মা। রাজ আর অনুর কথার মাঝে তৃতীয় ব্যক্তির কণ্ঠস্বর ভেসে আসতেই রাজ আর অনুর টনক নড়ে। অনু রাজের পেছনের দিকে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে দৃষ্টিপাত করলো। লোকটাকে দেখে মনে হচ্ছে সে কোনো বড় কোম্পানির মালিক। পোশাকে আছে তার শালীনতা। অনু কৌতূহলী কণ্ঠে লোকটির দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছে না অনু এই লোকটা আবার কে। ওইদিকে রাজ পেছনে ফিরে লোকটিকে দেখতেই ওই লোকটিকে উদ্দেশ্য করে বলে উঠল, বাবা, তুমি এখানে কেন আসলে? আমি তো নিজেকে প্রমাণ করতে এসেছি। তুমি এসে আমার নিজের লক্ষ্য থেকে সরিয়ে দিলে বাবা। রাজের কথাটা শুনে লোকটি বেশ শব্দ করে হাসতে লাগলো। অনু রাজ আর লোকটির দিকে একদম হাঁ করে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল কিছুই অনুর মাথায় ঢুকছে না। এই লোকটিকে রাজ বাবা বলে ডাকছে, মানে তো এটাই যে লোকটি রাজের বাবা। আর রাজ যখন বলেছে সে নিজেকে প্রমাণ করতে এসেছে, তার মানে তো এটাই রাজ কোনো ডেলিভারি বয় নয়। অনু রাজের দিকে তাকিয়ে আছে। রাজের বাবা রাজের দিকে এগিয়ে এসে রাজকে নিজের বুকে টেনে নিল। নিজের বুকের সাথে রাজকে মিশিয়ে নিয়ে উনি বলতে লাগলেন, তুই টাকা বিনা কারণে খরচ করেছিস, এটা দেখে আমার ভীষণ রাগ হয়। জানিস তো বাবা, এই সমাজে অর্থের মূল্য মানুষের জীবনের থেকেও বেশি। আমি শুধু এটাই চেয়েছি তুই অর্থের গুরুত্বটা বুঝতে পারিস, তাই তোকে কাজ করতে বলেছি। ঠিক বলেছো বাবা। আমি যদি আজ এই কাজ করতে না আসতাম তবে হয়তো কখনোই বুঝতেই পারতাম না যে গরিব লোকের কষ্ট কোথায়। কটা টাকার জন্য আমাদের স্টাফরা সারাদিন কতটা পরিশ্রম করে। বাবা, তোকে যা বোঝানোর ছিল তা তুই বুঝেছিস। আর না বাবা, তোর জন্য তোর বাড়িটা অপেক্ষা করছে। আর কতদিন নিজের বাবা মাকে কষ্ট দিয়ে তাদের থেকে দূরে থাকবি? আমার তো এই জীবনটা ভালোই লাগছে বাবা। জীবনের আসল মানেটা এই জীবনে এসে বুঝেছি। তবে আর নয়, আমি আমার বাবা মাকে আর কষ্ট দিতে চাই না। আমি তোমার সাথে চলে যাব আজ। রাজের কথাটা শেষ হতেই রাজের বাবা রাজকে তার বুকে টেনে নেয়। চোখ দিয়ে তার গড়িয়ে পড়ছে নোনা জল। নিজের ছেলেকে এতটা কষ্টের মধ্যে দেখে তার মনটা বিচলিত হয়ে উঠছে। চোখে মুখে ফুটে উঠছে তার নিজের ছেলেকে নিয়ে চিন্তার ছাপ। রাজের বাবার চোখে জল দেখে রাজও নিজের চোখের জল ধরে রাখতে পারল না। বাবা নামক শব্দটি হয়তো এটাই। বাবা যেমন সন্তানের কষ্ট দেখতে পারে না, ঠিক তেমনই সন্তানও তার বাবার কষ্ট দেখতে পারে না। রাজ আর তার বাবার ভালোবাসার দৃশ্য দেখে অনুর চোখের কোণে মৃদু জল চলে আসলো। রাজের বাবা রাজের সব সত্যি অনুকে খুলে বলল। আসলে রাজ হলো বিশাল বড় একজন বিজনেসম্যানের ছেলে, আর রাজ নিজেও বিজনেস করে। রাজ অযথা টাকার অপচয় সহ অনেক কিছু করে টাকা নষ্ট করত, যেটা রাজের বাবার একদমই পছন্দ ছিল না। রাজের বাবা রাজকে ঠিক পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য রাজকে এই বাইরে কাজ করতে বলে, আর রাজ নিজের বাবার কথা মতো স্টাফদের কাজ নিয়ে নিজে করতে থাকে। একদম একটা সাধারণ ছেলের মতো করে রাজ নিজের লাইফ পার করতে চেষ্টা করলো। রাজ দেখতে চেয়েছে এই সমাজের আসল চিত্র। তার স্টাফদের প্রতিদিন কত নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। রাজের বাবার সব কথা শুনে অনু ভীষণ খুশি হলো। অনু যদিও সব স্বপ্নের মতো লাগছে, কিন্তু না, এটা সত্যি। রাজের বাবা অনুকে উদ্দেশ্য করে বলল, তামা তুমি রাজের সাথে আছো? রাজের সাথে কি তোমার কোনো বিশেষ সম্পর্ক আছে? না আঙ্কেল, আমি সব সময় রাজের পাশে থাকতে চেয়েছি। ও আমার বন্ধু, এর থেকে বেশি কিছু।
রাজ অনুকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, বাবা, তুমিও সবসময় উল্টোপাল্টা কথা বলতে থাকো। আমার সাথে অনুর কি সম্পর্ক থাকবে? ও আমার বন্ধু, আর সবসময় আমার বন্ধু হয়েই থাকবে। জি আঙ্কেল, আমরা সব সময় বন্ধু হয়ে থাকবো। অনুর কথাটায় যদিও একটা হতাশার ছাপ দেখা দিচ্ছে, তবে রাজের মনের মধ্যে অনুকে নিয়ে কোনো চিন্তা নেই। অনুকে নিয়ে কোনো ভাবনা রাজের মাথায় জীবনেও আসেনি। রাজ নিজের বাবার সাথে আরও কিছু সময় কথা বলার পর সকলের থেকে বিদায় নিয়ে চলে যায় নিজের বাড়িতে, সেই বাড়িতে যেখানে রাজ সব সময় শান্তিতে বসবাস করত। রাজ এত মাস পর নিজের বাড়িতে আসতে পেরে যেন এক অদ্ভুত ভালো লাগা অনুভব করতে লাগলো সে। বুকের মাঝে একটা শান্তি অনুভব হচ্ছে তার, যেই শান্তিটা এতটা মাস পায়নি রাজ। রাজ বাড়ি আসতেই নিজের মাকে দেখতে পায়। মায়ের কাছে দৌড়ে এগিয়ে এসে শক্ত করে মাকে জড়িয়ে ধরে রাজ। রাজের উপরে ভারী অভিমান করে আছে তার মা, আর অভিমান করবে নাই বা কেন? রাজ যে তাকে অনেক কষ্ট দিয়েছে। রাজ তার মাকে উদ্দেশ্য করে বলল, ও মা, আমার ওপরে রেগে আছো? আর কখনো যাব না তোমায় ছেড়ে। না, রেগে থাকবো কেন? আমার কোনো রাগ নেই। তোর বাবা ছেলে মিলে তো প্রতিজ্ঞা করে রেখেছিস আমায় সব সময় কষ্ট দিবি, আর সেটাই করছিস তোরা। একটা মায়ের মনের কষ্টটা তোরা বুঝতে পারবি না। রাজের মায়ের কথাটা সম্পূর্ণ যুক্তিযুক্ত। সন্তানকে নিজের চোখের সামনে না দেখতে পারাটা যে কতটা কষ্ট সেটা একটা মা জানে। মায়ের কষ্ট সন্তান খুব কম বোঝে। রাজ নিজের মায়ের চোখে অশ্রুকণা দেখে নিজেকে সামলাতে পারল না। নিজের মায়ের চোখ জোড়া মুছিয়ে দিয়ে মাকে উদ্দেশ্য করে বলল, মা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও না। আর কখনো তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। ছাড় আমায়, একদম ছুবি না আমায়। তোর এই সব কথা শুনে আমার মন গলবে না। তুই নিজের বাবা মাকে ছেড়ে এত দূরে থাকতে পারলি কেমন করে? আমাদের কথা কি একটু মনে পড়ে না তোর? একটু না মা, অনেক বেশি মনে পড়ে। তাই তো নিজের জিদকে ভুলে তোমাদের কাছে চলে এসেছি। রাজের উপরে তার মা অনেক অভিমান করে থাকলো। রাজ অনেক কষ্ট করে নিজের মায়ের অভিমান ভাঙালো। অতঃপর একসাথে সবাই রাতের ডিনার করে নিল। রাতের ডিনার করে রাজ নিজের রুমে আসলো। আজ অনেক মাস পর নিজের বাবা মায়ের সাথে এক টেবিলে বসে খাবার খেয়েছে রাজ। বাবা মায়ের পাশে বসে খাবার খেতে এক অসাধারণ অনুভূতি মনের মাঝে কাজ করে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। রাজ বিছানায় বসে বসে কিছু সময় অনুর কথা ভেবে ফোনটা হাতে নিতেই রাজ চমকে যায়। রাজ দেখতে পায় প্রায় 30টার মতো কল এসেছে তার ফোনে, আর সবগুলো কল একটা নাম্বার থেকে এসেছে। এই কলটা আর কারণ না, বরং মানালির উপরে রাজ এখন প্রায় বিরক্ত। রাজ ফোনটা রেখে দিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। সকালবেলা রাজ নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নিজের বন্ধুদের সাথে আড্ডা দিতে। একটা রেস্টুরেন্টে আর রাজের সব বন্ধু মিলে ট্রিট দিয়েছে রাজকে। রাজ রেস্টুরেন্টে এসে বসে নিজের বন্ধুদের সাথে কথা বলছে। কিছু সময় পর আচমকা রাজের সামনে মানালি কোথা থেকে যেন চলে আসে। মানালি রাজকে এই পোশাকে দেখে কৌতূহলী কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাজ, আপনি এখানে? আর এই পোশাকে কেন? আপনি তো ডেলিভারি বয় ছিলেন, একদিনেই এতটা বদল? আচ্ছা, আপনি... মানালিকে সম্পূর্ণ কথাটা বলতে দিল না রাজ। রাজ একটা ধমক দিয়ে মানালিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাট আপ, আমি রাজ চৌধুরী। তাকে কি বলছেন ভেবে বলছেন তো? মানে আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আপনি রাজ তো, যার সাথে আমি বাজে ব্যবহার করেছি? একদম তাই, আমি সেই রাজ যাকে কুকুরের মতো রাস্তার মাঝখানে ফেলে পিটিয়েছেন। আমি সেই রাজ যার গালের ওপরে আপনি থাপ্পড় বসিয়েছেন। আপনার মধ্যে এতটা চেঞ্জ আসলো কি করে? সত্যি করে বলুন তো, কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না। রাজের বিষয়ে মানালির না বোঝাটাই স্বাভাবিক। রাজ মানালিকে নিজের ছদ্মবেশী হয়ে থাকার কথাটা বলল। রাজ দেখতে চেয়েছে একটা গরিব লোকের সাথে এই সমাজে কেমন আচরণ করে, আর রাজের সেটা দেখা হয়ে গেছে। রাজের আসল পরিচয় পেয়ে মানালির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মানালি বিশ্বাস করতে পারছে না নিজের কানকে। এত বড়লোক হয়েও রাজের মধ্যে এতটুকু অহংকার ছিল না। আর মানালি সামান্য একটু বড়লোক হয়ে এতটা অহংকার। কথায় আছে না, অযোগ্য লোক যোগ্য জায়গা পেলে অহংকার করে। মানালির দিকটাও ঠিক তাই। রাজ মানালিকে সব কথা বলার পর মানালি রাজকে উদ্দেশ্য করে অনুনয়ের কণ্ঠে বলতে লাগলো, আমায় ক্ষমা করে দিন, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমার মধ্যেও একটা অপরাধবোধ কাজ করছে। আমি অনুশোচনা বোধে মরে যাচ্ছি। আচ্ছা, তাই নাকি? ওকে ফাইন, আমার জায়গায় নিজেকে
রিয়েলাইজ করুন। এবার বলুন, আসলেই কি আপনি ক্ষমা পাওয়ার যোগ্য? হুম, যোগ্য না। আমি যা করেছি তাতে ক্ষমা কোনোভাবেই আমি প্রত্যাশা করি না। কিন্তু বিশ্বাস করুন, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। মানুষ মাত্রই তো ভুল হয়। আমার একটা সুযোগ পাওয়া উচিত, তাই নয় কি? সেটা আমি জানি না, তবে আপনার মন সত্যি সত্যি বদলে গেছে, তবে এটাই যথেষ্ট। একটা লোককে তার কাজের ওপরে বিচার করে কখনো অপমান করবেন না। কোনো কাজই ছোট নয়। জি, সেটা আজ বুঝতে পারছি। আমায় একটা সুযোগ দেবেন প্লিজ? আমি নিজের ভুলটা শুধরে নিতে চাই। ক্ষমা করে দিয়েছি আপনাকে। আপনি এখন নিজেকে বদলে ফেলুন, সবাইকে সম্মান করুন, বিনিময়ে সম্মান পাবেন। জি, তাই করব। মন থেকে ক্ষমা করছেন তো? আসছি আমি। রাজ মানালির সামনে দিয়ে হনহন করে হেঁটে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। রাজ তাকে ক্ষমা করে দিয়েছে এটা ভাবতেই মানালির কলিজাটা ঠান্ডা হয়ে গেল। মানালি প্রথমে মনে করেছিল রাজ তাকে ক্ষমা করবে না, কিন্তু পরবর্তীতে রাজ মানালিকে ক্ষমা করে দিয়ে প্রমাণ করে দিল রাজ কোনো সাধারণ মানুষ নয়, সে একজন বিশাল মনের মানুষ। রাজ চলে যেতেই মানালিও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। বাড়ি এসে মানালি এক ধ্যানে রাজের কথা ভাবছে বসে বসে। রাজের কথায় এতটাই মগ্ন মানালি যে কখন তার পাশে এসে তার মা বসেছে সেটা মানালি খেয়ালও করতে পারেনি। মানালিকে গভীরভাবে চিন্তা করতে দেখে মানালির মা মানালিকে উদ্দেশ্য করে বলল, তা ছেলেটা কি দেখতে অনেক হ্যান্ডসাম? কি করে ছেলেটা? দেখতে অসম্ভব সুন্দর। আর আমার কাছে ওর পেশা হলো ডেলিভারি বয়। আমি ওর ব্যক্তিত্বের প্রেমে পড়েছি মা, আর কিছুর না। ওরে তাই নাকি? আমার ছোট্ট রাজকন্যার মনে রাজপুত্র ঠাঁই করে নিয়েছে। নিজের আম্মুর হাসির শব্দটা কানে আসতেই মানালির ঘোর কাটল। মানালি ঘোরের মধ্যে কথাগুলো বলে গিয়েছে। মানালি নিজের আম্মুকে দেখে হকচকিয়ে গিয়ে লজ্জা পেয়ে গেল ভীষণ। এসব কি কথা সে নিজের মাকে বলে ফেলল? মানালি লজ্জায় লাল হয়ে যেতেই মানালির আম্মু মানালিকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলতে লাগলো, ও মা, আমার মেয়েটি দেখি লজ্জা পেয়ে গেছে। আম্মুর সামনে লজ্জা পেতে হয় নাকি বোকামে? আচ্ছা বল, ছেলেটা কোথায় থাকে? কোথায় থাকে সেটা তো আমিও জানি না, তবে একটু সময় দাও, আমি জানাবো কোথায় থাকে। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি আম্মু, আমার মনে হয় না ও আমাকে মেনে নেবে। ভালোবাসা এমন একটা শব্দ যেটার মধ্যে কোনো অভিযোগ, অভিমান, রাগ কিছুই থাকে না, সব ভুলিয়ে দিতে পারে। কিন্তু ও যদি আমায় মন থেকে মেনে না নেয় তখন কি করব আমি? ও তো আমায় ঘৃণা করে। তবে আর কি, অন্য কাউকে বিয়ে করে নিবি। একজনের জন্য তো আর জীবন থেমে থাকে না। আমার জীবনে আর কেউ কখনো আসতে পারবে না। রাজকে ছাড়া আমি কারোর কথা কোনো দিনও ভাবতে পারবো না। আমি রাজকেই চাই। তাহলে আর কি, ওকেই এনে দিব, কোনো চিন্তা করিস না তুই। মানালি আম্মুর কথায় সাময়িক আনন্দ পেয়েছে, কিন্তু মানালি এ কথা খুব ভালো করেই জানে যে রাজ তাকে এত সহজে মেনে নিতে পারবে না। রাজের মনের মধ্যে মানালিকে নিয়ে অনেক অভিযোগ এখনো জমে আছে। রাতের দিকে মানালি রাজকে কল করলো। 3 বার কল করার পর রাজ কল পিক করলো। রাজ কল পিক করতেই মানালি রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কেমন আছেন? রাতের খাবার খেয়েছেন? জি, খেয়েছি। হঠাৎ করে আমায় কল করলেন কেন? আমি তো বললাম ক্ষমা করে দিয়েছি। কেন? আপনাকে কি কল করা যাবে না? আমি কি আপনাকে বিরক্ত করলাম? করেছি তো। আমি এখন কাজ করছি। তাছাড়াও আমি বিনা কারণে কারোর সাথে কথা বলি না। আপনার সাথে কোন কারণে কথা বলবো? রাজ, আপনি আমার সাথে এমন করে কেন কথা বলছেন? জানেন, আমি আপনার সাথে একটু কথা বলার জন্য পাগল হয়েছিলাম, আর আপনি বলছেন আপনি কারণ ছাড়া কথা বলেন না। আমি সত্যি কথা সবসময় বলি। আচ্ছা, সেসব বাদ দিন। কি কারণে আমার সাথে কথা বলার জন্য আপনার মন ব্যাকুল হয়েছিল সেটা বলুন। সেটা আমি জানি না, তবে এইটুকু জানি আমার আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করে। হয়তো আমার মনের মধ্যে কোনো একটা কোণে আপনার জন্য। ওয়ে শাট আপ মিস মানালি। আমি বড়লোক দেখে এখন ভালোবাসার কথা বললেন, তাই তো? আপনি ভাবলেন কি করে আপনার মতো কাউকে আমি ভালোবাসবো? হাউ ফানি। আপনি বড়লোক সেটা আমি আজ জানতে পেরেছি। আজ সকাল অবধি আপনি আমার কাছে ডেলিভারি বয় ছিলেন, আর আমি টাকাকে নয় আপনাকে ভালোবাসি। আর কিছু চাই না আমার। আপনার কি চাই আর কি না চাই সেটা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছি। রাখছি এখন, ভালো লাগছে না। আপনি আমায় এখনো ক্ষমা করতে পারেননি, তাই তো? সমস্যা নাই,
আমায় অপরাধী করে রাখুন। আমিও দেখতে চাই ভালোবাসায় কতটা কষ্ট সহ্য করতে হয়, কতটা কষ্ট করে ভালোবাসা পেতে হয়। আমি তোমার ভালোবাসা পাবোই পাবো। সেই আশায় বসে থাকুন, সেই দিন এই জীবনে আর আসবে না। রাজ কথাটা বলতেই কলটা কেটে দিল। ফোনটা পাশে রেখে দিয়ে রাজ ভাবতে লাগলো মানালির কথা। অনেক আগে থেকে মানালিকে রাজের ভীষণ পছন্দ, কিন্তু মানালির ব্যবহারগুলো রাজকে মানালিকে ঘৃণা করতে বাধ্য করেছে। মানালি হয়তো নিজেকে বদলে নিয়েছে, কারণ মানালির চোখে আর সেই আগের মতো অহংকার নেই। রাজ আপন মনে বলে উঠল, যদি মানালি আমায় সত্যিকারের ভালোবাসে তবে তাকে অনেক কষ্ট করতে হবে, অনেক বাধা অতিক্রম করে রাজকে নিজের করতে হবে তার। পরদিন সকালবেলা রাজ অফিসে যায়। সারাদিন অফিস করে রাতে বাড়ি ফিরতে রাজ নিজের মায়ের মুখ থেকে শুনতে পায় মানালির কথা। রাজের বাবা মায়ের ভীষণ পছন্দ হয়েছে মানালিকে, কিন্তু তারা তো জানে না মানালির আসল রূপ কী ছিল। রাজ খাবার খেয়ে নিজের রুমে চলে আসে। আগের দিনের মতো মানালি ঠিক রাজকে কল করলো। কল করে বকবক করা শুরু করে দিল। রাজ আর কি করবে? এই মেয়ের কাজ দেখে মনে হচ্ছে যে করেই হোক রাজকে সে নিজের করেই ছাড়বে। মানালি রাজকে কল করে বলতে লাগলো, রাজ, তুমি তো আমায় ভালোবাসো না, তাই না? বাসি না তো। কেন? এই কথাটা বুকে হাত রেখে বলতে পারবে যে তুমি আমায় ভালোবাসো না? না পারার কি আছে? আমি বুকে হাত রেখে বলছি, আমি সত্যি তোমায় ভালোবাসি। রাজের কথাটা শুনে মানালি চমকে উঠল। তার মানে রাজও মানালিকে ভালোবাসে? মানালি খুশিতে গদগদ হয়ে রাজকে বলল, এই, সত্যি তুমি আমায় ভালোবাসো? মন থেকে বলছো তো? আমি মিথ্যা বলতে পারি না, সত্যি তোমায় ভালোবাসি, কিন্তু তোমায় নিয়ে আমার অভিমানটা এখনো কমেনি। সেটাও কমে যাবে, একটু সময় লাগবে আর কি। আজ আমি খুব খুশি, খুব। আমার ভালোবাসার মানুষটিও আমায় ভালোবাসে, এটা আমার কাছে বিশাল বড় একটা পাওয়া। মানালির কথা শুনে রাজ মুচকি হেসে ফেলল। ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা সব কিছুকে হার মানাতে পারে। আমরা ধনীরা সবসময় নিজেদেরকে নিয়ে ভাবি, কখনো গরিবদের কষ্ট বুঝতে চাই না। একটাবার ভাবি না ওদের জায়গায় আমরা থাকলে কেমন হতো? ভাবা উচিত আমাদের, কারণ কোনো কাজই ছোট নয়, সকল কাজকে সম্মান করা উচিত। মানালির মতো সবাই যদি নিজেদের ভুলটা বুঝতো তবে আর কোনো সমস্যাই থাকতো না। হ্যালো বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখলে, গল্পটা শুনলে, এবং ভিডিও তোমাদের ভালো লাগে বা গল্প তোমাদের ভালো লাগে বলেই ভিডিওতে লাইকও করো, কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলে যাও। তাই তাড়াতাড়ি যাও, কমেন্টস বক্সে গিয়ে জানিয়ে দাও তোমাদের এই গল্পটা কেমন লাগলো। আর যারা তোমরা একদমই ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে বলছি অবশ্যই ফিলিংস হার্টবিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে রেখো, কারণ খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর গল্প আসতে চলেছে।